আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা নিশ্চয়ই জানেন মোবাইল ভিডিও এডিটিং এর খুবই গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি অ্যাপ হচ্ছে এলাইট মোশন। যারা ক্যাপকাট অথবা কাইনমাস্টার ভিডিও এডিট করেন তাদেরকেও এই অ্যাপটি ব্যবহার করতে হয়। বিশেষ করে প্রফেশনাল মোশন গ্রাফিক্স ও 3D ক্যামেরা অ্যানিমেশনের জন্য সবচেয়ে সেরা অ্যাপ হচ্ছে এলাইট মোশন। সহজ ভাষা বলতে গেলে কম্পিউটারে আফটার ইফেক্ট দিয়ে যে ধরনের জটিল অ্যানিমেশন ও এডিটিং করা যায় তার অনেক কিছুই এই অ্যাপের মাধ্যমে মোবাইলেই করা সম্ভব। তাই যারা মোবাইল ইউজার রয়েছেন ক্যাপকাট ও কাইনমাস্টারের পাশাপাশি এলাইট মোশন সম্পর্কেও আপনাদের ভালো ধারণা থাকতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা এলাইট মোশনের A to Z প্রত্যেকটা বিষয় একদম প্র্যাকটিক্যালি এবং সহজভাবে শেখার চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি মোবাইল ডিভাইসে, আর আমাদের ক্যাপকাট মোবাইল ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করে নেব। প্লে স্টোর থেকে এলাইট মোশন লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টলে ক্লিক করে সিম্পলি ইনস্টল করে ফেলবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমি প্রথমে অ্যাপটি ওপেন করব। ওকে, এটা হচ্ছে এলাইট মোশনের মূল ইন্টারফেস। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা একদম উপরে যে প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এরপর সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আমাদের মোবাইলে যে জিমেল অ্যাড্রেসটি লগ ইন করা আছে সেটা দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। ওকে, লগ ইন কমপ্লিট। আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন প্রথমে রয়েছে হোম, টিউটোরিয়াল। এখানে প্লাসে ক্লিক করে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং এখানে প্রজেক্টের মধ্যে আপনি রিসেন্টলি যে কাজগুলো করেছেন, যে প্রজেক্টগুলো কাজ করেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন প্রজেক্টের মধ্যে। এরপর এখানে টেমপ্লেটের মধ্যে বেশ কিছু টেমপ্লেট রয়েছে, চাইলে এগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা এলাইট মোশনের কিছু সেটিংস একটু চেঞ্জ করে নেব। সেজন্য আমরা একদম বাম পাশে উপরে 3 লাইন অপশনে ক্লিক করব। এখান থেকে ডিফল্ট লেয়ার ডিউরেশন, এটা হচ্ছে আমরা যখন কোনো ক্লিপ, বিশেষ করে কোনো ইমেজ বা কোনো শেপ ক্রিয়েট করব প্রজেক্টের মধ্যে, সেই ইমেজ বা শেপগুলোর ডিউরেশন কতটুকু হবে, ডিফল্ট ডিউরেশন। আমরা এগুলোকে চাইলে আবার চেঞ্জ করতে পারবো, বাড়াতে কমাতে পারবো, বাট ডিফল্ট অবস্থায় সেটা ডিউরেশন কতটুকু থাকবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে 2 সেকেন্ড থাকে, আমি এখান থেকে 5 সেকেন্ড চেঞ্জ করে নিচ্ছি। এরপর বাকি যে সেটিংসগুলো এগুলো ঠিক থাকবে, আমরা এখানে আর কিছু করব না। আমরা এখান থেকে বাইরে চলে আসবো। এরপর আমরা প্রথমে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে প্লাস ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেখাচ্ছে, যেমন 16.9 রয়েছে, ল্যান্ডস্কেপ মোড এবং পোর্ট্রেট মোড, এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য, স্কোয়ার মোড রয়েছে, অনেকগুলো দরকারি প্রায় সবগুলো অ্যাসপেক্ট রেশিও এখানে রয়েছে। তো যেহেতু আমরা ইউটিউব ভিডিওর জন্য প্রজেক্ট ক্রিয়েট করব সেজন্য আমি এখান থেকে 16.9টা সিলেক্ট করে দিলাম এবং রেজুলেশনটা রাখলাম হচ্ছে 1080p অর্থাৎ ফুল এইচডি কোয়ালিটি, এবং এখানে ফ্রেম রেট রাখবো হচ্ছে 30 fps, যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 30টা করে ফ্রেম থাকবে। এরপর আমরা যে ব্ল্যাঙ্ক প্রজেক্টটা নেব সেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি কালারটা থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে চুজ করতে পারবেন। তো এখানে যেটা রয়েছে লাইট গ্রে সেটাই থাকুক। দেন এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তো আপনি যখন এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করবেন সেক্ষেত্রে এই নোটিফিকেশনটা আপনার সামনে অনেকবার আসতে পারে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে তাদের প্ল্যানগুলো পারচেস করতে পারবেন। প্রতি সপ্তাহে 190 টাকা এবং ইয়ারলি রয়েছে 2600 টাকা। তো আমরা যেহেতু এখানে কোনো প্ল্যান পারচেস করব না সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ওকে, ক্লোজ করলে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি এই অ্যাপটা, সেক্ষেত্রে আমাদের সামনে অনেকগুলো অ্যাড আসতে পারে। আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, আমাদের সামনে একটা প্রজেক্ট চলে আসছে। এটা একদম ব্ল্যাঙ্ক একটা প্রজেক্ট এবং শুরুতে এখানে এটা হচ্ছে প্রিভিউ, এটা হচ্ছে টাইমলাইন। এরপর উপর এখানে সেটিংস দেখাচ্ছে, সেটিংস থেকে আপনি চাইলে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন। তো আমরা প্রথমে এই ব্ল্যাঙ্ক প্রজেক্টের মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো, সেজন্য আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমরা এখানে যে কোনো এলিমেন্ট যুক্ত করতে পারবো, যেমন এখানে শেপের মধ্যে এখানে অনেকগুলো প্যানেল রয়েছে। দেখুন শেপ প্যানেলের মধ্যে অনেকগুলো শেপ রয়েছে, এই শেপগুলো আপনি ইউজ করতে পারবেন এবং এগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখছি। এবং আমরা যদি আমাদের গ্যালারি থেকে কোনো ইমেজ বা ভিডিও কোনো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব। এখান থেকে আমরা অলে ক্লিক করলে আমাদের গ্যালারিটা শো করবে, আমাদের গ্যালারি যে যতগুলো ইমেজ ভিডিও থাকবে সবগুলো এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ইমেজটাকে অ্যাড করবো, আমি এটাকে জাস্ট ক্লিক করলাম, তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করলে এটা টাইমলাইনের মধ্যে চলে আসবে। যখনই আমরা একটা ক্লিপ এখানে অ্যাড করব সেই ক্লিপের জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে, প্রতিটা ক্লিপের জন্য একটা একটা করে লেয়ার ক্রিয়েট হবে। আমরা যেরকম ক্যাপকাটে বা অন্যান্য সফটওয়্যারে একটা লেয়ারের মধ্যে অনেকগুলো ক্লিপ অ্যাড করতে পারি পরপর,
বাট অ্যালাইট মোশনটা হচ্ছে একদম আফটার ইফেক্টের মতো, অর্থাৎ প্রতিটা ক্লিপের জন্য একটা করে লেয়ার ক্রিয়েট হবে। এই দেখুন আমাদের এটা হচ্ছে একটা লেয়ার, এই ক্লিপের জন্য একটা লেয়ার ক্রিয়েট হলো এবং এই ক্লিপটার ডিউরেশন হচ্ছে শুরু থেকে এখান থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত 5 সেকেন্ড। দেখুন যেহেতু আমরা ওখানে প্রথমে সেটিংস থেকে 2 সেকেন্ডটাকে চেঞ্জ করে 5 সেকেন্ড করে ফেলেছি, সেজন্য এখানে আমরা যখনই কোনো স্টিল ইমেজ বা শেপ ক্রিয়েট করব সেটা ডিউরেশন 5 সেকেন্ড থাকবে এবং এটাকে আমরা চাইলে প্রথম দিক থেকে বা শেষের দিক থেকে ছোট বড় করতে পারবো। যেমন আমি যদি এটাকে কমাতে চাই, জাস্ট ক্লিপটাকে ক্লিক করলে এখানে আমাদের এই ক্লিপের শুরুতে এবং শেষে দেখুন দুইটা আইকন দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন। আমি যদি শেষের দিক থেকে একটু কমাতে চাই তাহলে শেষের অ্যারোটাকে ক্লিক করে জাস্ট এভাবে ড্র্যাগ করে বাম দিকে আমরা কমাতে পারবো এবং একইভাবে আমরা প্রথম দিক থেকে কমাতে চাইলে জাস্ট এভাবে ক্লিক করে প্রথম দিক থেকে কমাতে পারবো। একইভাবে বাড়াতে চাইলে আমরা বাড়াতে পারবো। আমি যদি এখান থেকে শেষের দিকে একটু বাড়াতে চাই জাস্ট এভাবে বাড়াতে পারবো। আর শুরুতে আমরা যেহেতু আমাদের প্রজেক্টটা শুরু হবে 0 সেকেন্ড থেকে, প্রজেক্টের শুরু হচ্ছে এখানে এবং এটা হচ্ছে প্লে হেড। এখানে যে প্লে হেডটা দেখতে পাচ্ছেন সাদা লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্লে হেড। প্লে হেড মানে হচ্ছে আমরা এখন আমাদের প্রজেক্টের কত সেকেন্ডের সময় আছে সেটা বোঝার জন্য, এবং প্লে হেডটা যেখানে থাকবে সেখানে দেখুন এখানে একটা ডিউরেশন দেখাচ্ছে, অর্থাৎ আমি এখন প্রজেক্টের কত সেকেন্ডের সময় আছে। আমি এখন আছি 1 সেকেন্ড 24 ফ্রেমের সময়, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে প্রজেক্টের একদম শুরুতে চলে আসতে চাই, জাস্ট এভাবে টাইমলাইনটাকে আঙুল দিয়ে ড্র্যাগ করে এভাবে শুরুতে চলে আসতে পারবো এবং যে কোনো পজিশনে প্লে হেডটাকে নিতে পারবো, ঠিক আছে। তো আমি শুরুতে রাখলাম এবং আমাদের ক্লিপটা শুরু হবে হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এখন আমরা এখানে যে ক্লিপটা অ্যাড করেছি এখানে দেখুন প্রতিটা ক্লিপের পাশে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ক্লিপটাকে আমরা চাইলে হাইড করতে পারি অথবা শো করতে পারি। কোনো কারণে যদি আমরা সাময়িক সময়ের জন্য ক্লিপটাকে হাইড করে রাখতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে চোখের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ক্লিপটা আর দেখা যাবে না, অর্থাৎ এখানে ক্লিপটা থাকবে টাইমলাইনের মধ্যে প্রজেক্টের মধ্যে, বাট শো করবে না। আমি এটাকে শো করে দিলাম। এখন আমরা এখানে যে ইমেজটা অ্যাড করলাম এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা এই ইমেজটাকে প্রথমে সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ক্লিক করি, এই দেখুন ক্লিক করার সাথে সাথে এই ক্লিপটাকে এডিট করার জন্য এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো দিয়ে আমরা এডিট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু বড় ছোট করতে চাই আমরা চাইলে এখান থেকেও করতে পারি, এখান থেকে আমরা আঙ্গুল দিয়ে ট্যাপ করে এভাবে বড় ছোট করতে পারি এবং এভাবে আমরা পজিশন করতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি, ঠিক আছে। আমরা যদি এখান থেকে এটাকে একটু বড় করতে চাই এভাবে ট্রান্সফর্ম করে বড় করতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে এখানে রাখলাম, ঠিক আছে। এবং এই কাজটা আমরা বড় ছোট করার কাজটা আমরা এখান থেকেও করতে পারি। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করলে এখান থেকে আমরা পজিশন পাচ্ছি, রোটেশন পাচ্ছি, অর্থাৎ পজিশন থেকে আমরা এটাকে এভাবে পজিশন করতে পারি অথবা এখান থেকে পজিশন করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে রোটেট করতে পারি, এভাবে ক্লিপটাকে ডানে বামে রোটেট করতে পারি। এরপরে এটাকে আমরা ছোট বড় করতে পারি, এখানে ক্লিক করে জুমের মধ্যে ক্লিক করে ছোট বড় করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে এটাকে একটু ব্যান্ড করতে পারি, এভাবে দেখুন এভাবে ব্যান্ড করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, দেখুন এটা হচ্ছে আন্ডো রিডো। আন্ডো রিডো সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। আন্ডো হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ করি সেটাকে আবার পেছনের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আন্ডোতে ক্লিক করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এটাকে হয়তো এখানে মুভ করলাম, এই কাজটা করলাম, এখন আমি যদি চাচ্ছি না এটা আগে যেখানে ছিল সেখানেই থাকবে, অর্থাৎ আমি পেছনের স্টেপে চলে যাব, সেক্ষেত্রে আমি এখান থেকে আন্ডোতে ক্লিক করব। অথবা কোনো কারণে আমি এটাকে ডিলিট করে ফেললাম, যেমন আমি যদি এটাকে এই ক্লিপটাকে ডিলিট করে ফেলি, হয়তো ভুলে ডিলিট হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে আবার পেছনের স্টেপে গিয়ে এটাকে নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আমরা আন্ডোতে ক্লিক করব। আবার এটাকে যদি আমি রিডো করতে চাই অর্থাৎ উল্টোটা করতে চাই তাহলে আবার রিডোতে ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা এখানে আরও কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোতে আমরা একটু পরে আসছি। আমি এখানে একটা ক্লিপ অ্যাড করেছি, এখন আমি যদি এখানে আরও ক্লিপ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা একইভাবে প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে চলে যাব। আমি এখান থেকে আরও কয়েকটা ইমেজ অ্যাড করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই 3টে ইমেজ একসাথে সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখানে যখন আমরা অ্যাডে ক্লিক করব এখানে দেখুন 2টা অ্যাড রয়েছে এখানে প্লাস। যেমন আপনি যদি চান যে ক্লিপগুলো সবগুলো একই পজিশনে থাকবে, অর্থাৎ একটার উপর একটা থাকবে, একই জায়গা থেকে শুরু হবে, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ আসবে, অর্থাৎ প্রথমে 1 নাম্বারটা আসবে, 1 নাম্বারটা যখন শেষ হবে 2 নাম্বারটা আসবে, 2 নাম্বারটা শেষ হলে 3 নাম্বারটা আসবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি 3টা ক্লিপ একই পজিশনে থাকবে, এক জায়গা থেকে শুরু করবে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এই দেখুন 3টা ক্লিপ শুরু থেকে চলে আসছে এবং একসাথে রয়েছে। যখনই আপনি কোনো একটা ক্লিপ সিলেক্ট করবেন সেই সিলেক্ট করা ক্লিপটাকে এডিট করার জন্য অপশনগুলো পেয়ে যাবেন। এবং আপনি যদি এখান থেকে বের হতে চান সেক্ষেত্রে কোনো ক্লিপ সিলেক্ট না করে অর্থাৎ বাইরে ক্লিক করলে এই অপশনগুলো চলে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্লিপ হচ্ছে এইটা একদম নিচে রয়েছে এবং এর উপরে এই 3টা ক্লিপ রয়েছে একটার উপরে একটা, ঠিক আছে।
এবং এখানে যে অ্যালাইন সিস্টেমটা সেটা হচ্ছে আমরা যেরকম অ্যাডোবি প্রিমিয়ার অথবা কম্পিউটার ক্যাপকাটে বা কম্পিউটার আফটার ইফেক্টে কাজ করি ঠিক একই রকম। ক্যাপকাটে হচ্ছে এর উল্টোটা, ক্যাপকাটে একদম ব্যাকগ্রাউন্ড থাকে, মেইন ট্র্যাকের ক্লিপটা থাকে উপরেই, ওভারলে ট্র্যাকের ক্লিপগুলো নিচে থাকে, অর্থাৎ যেটা মেইন ট্র্যাকের নিচে থাকবে সেটা উপরে শো করবে। বাট এখানে হচ্ছে ক্যাপকাটের উল্টো, যেটা সবার নিচে থাকবে সেটা একদম পেছনে থাকবে এখানে, ঠিক আছে। এবং এর উপরে যেটা থাকবে সেটা এর উপরে থাকবে। যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে, এখন ব্যাকগ্রাউন্ড ক্লিপটা সবার পেছনে দেখাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডের উপরে যে ক্লিপটা দেখুন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিপটা, এটা ব্যাকগ্রাউন্ডের উপরে দেখাচ্ছে, এবং এটার উপরে দেখাচ্ছে হচ্ছে এই ক্লিপটা, এই দেখুন। এবং সবার উপরে হচ্ছে এটাকে সবার উপরে দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যেটা নিচে থাকবে সেটা এখানে প্রিভিউতে পেছনে থাকবে, এবং যেটা উপরে থাকবে সেটা সামনে থাকবে। এখন আমরা চাইলে এগুলোকে আবার নিজের মতো করে অ্যালাইন করতে পারি। যেমন এটার পেছনে হচ্ছে এই ছেলেটা, এটা, ঠিক আছে, এবং এটার পেছনে হচ্ছে এইটা, ওকে। তো আমি চাচ্ছি এটাকে সবার সামনে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে বাইরে ক্লিক করব, এখানে আমরা সবগুলো ক্লিপ দেখতে পাচ্ছি, এবং এখান থেকে এই যে ক্লিপটা রয়েছে এই ছেলেটার ক্লিপ হচ্ছে, ট্র্যাক হচ্ছে এটাকে আমরা এখান থেকে জাস্ট উপরে ড্র্যাগ করব। এবং ড্র্যাগ করার জন্য আমরা এখানে প্রত্যেকটা ক্লিপের প্রত্যেকটা ট্র্যাকের ডান পাশে দেখুন এখানে একটা 3 লাইন অপশন রয়েছে, প্রত্যেকটা ট্র্যাকের ডান পাশে রয়েছে। তো অ্যালাইন করার জন্য আমরা এই ক্লিপের 3 লাইন অপশানে ক্লিক করব, এখানে ক্লিক করে জাস্ট এটাকে আমরা উপরের দিকে এভাবে ড্র্যাগ করব। চাইলে আমরা যে কোনো পজিশনে যে কোনো ক্লিপকে রাখতে পারি। আমি একদম উপরে রাখছি, এই দেখুন এটা এখন সবার উপরে চলে আসছে। আমি যদি এটাকে মুভ করি এখন দেখুন, ঠিক আছে। আমরা একইভাবে এখান থেকে এগুলোকে পজিশন করতে পারবো, নিজের মতো করে ছোট বড় করতে পারবো। একটু আগে দেখিয়েছি আমরা এখান থেকেও এই কাজটা করতে পারবো। তো আমি এখান থেকে সিম্পলি এভাবে পজিশন করে নিচ্ছি। যেমন আমি এটাকে উপরে রাখলাম, এটাকে একটু ছোট করলাম, ছোট করে এখানে রাখলাম, ঠিক আছে। এবং এটাকে আমি আরেকটু ছোট করে এখানে রাখলাম, এবং এটাকে আমি এই জায়গায় রাখলাম। এখানে আমরা জাস্ট ছোট বড় করলাম এবং পজিশন মতো বসালাম। আচ্ছা, এবং এখানে আরো কয়েকটা অপশন রয়েছে, এই অপশনগুলো আমরা প্রথমে পরিচিত হইনি। এখানে এই যে অপশনগুলো রয়েছে 1টা 2টা, এগুলো হচ্ছে গো টু এডিট পয়েন্ট, টাইমলাইনের মধ্যে পরের এডিট পয়েন্টে যাওয়ার জন্য অথবা পেছনের এডিট পয়েন্টে আসার জন্য। তো প্রথমে আমাদেরকে এডিট পয়েন্টটা বুঝতে হবে। এডিট পয়েন্ট হচ্ছে যে কোনো ক্লিপের প্রথম অংশ, যেমন এই ক্লিপের শুরুর এই জায়গাটা হচ্ছে এডিট পয়েন্ট, অর্থাৎ আমরা এই প্লেটটাকে চাইলে শর্টকাটে এখানে নিয়ে আসতে পারবো, এবং এই ক্লিপের শেষের এই জায়গাটা হচ্ছে এডিট পয়েন্ট। প্রতিটা ক্লিপের শুরুর এবং শেষের অংশটা হচ্ছে এডিট পয়েন্ট। অথবা এখানে যদি আমরা কোনো কি ফ্রেম অ্যাড করে এডিট করি, মোশন করি, সেটা আমরা একটু পরে দেখব, সেই কি ফ্রেমটা যে পজিশনে থাকবে সেটাও একটা এডিট পয়েন্ট। অথবা আমরা যদি এখানে একটা মার্কার অ্যাড করি, যেমন আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে মার্কার অ্যাড করে রাখতে হয়, আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ডিউরেশনকে চিহ্নিত করে রাখতে চাই, যেমন আমি এখানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের সময়টা, এই সময়টাকে আমি একটু চিহ্নিত ইন্ডিকেট করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি চাইলে এখানে এই জায়গায় প্লেটটাকে রেখে যখনই আমি এখানে ডিউরেশনের মধ্যে ক্লিক করব, এই জায়গায় এখানে একটা মার্কার অ্যাড হয়ে যাবে। দেখুন আমি যদি একটু মুভ করি, এই দেখুন এখানে একটা লাল দাগ চলে আসছে, এটা হচ্ছে মার্কার। এই মার্কারটাও কিন্তু একটা এডিট পয়েন্ট। এখন আমি যদি এখান থেকে কোনো একটা ক্লিপ সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমার এই ক্লিপটাকে আমি একটু ছোট করছি, এই ক্লিপটা ঠিক যেখানে শেষ এটাও একটা এডিট পয়েন্ট। এখন আমি যদি এই ক্লিপের শেষে যেতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এখান থেকে আমরা প্লেটটা ঠিক যেখানে রয়েছে এখান থেকে আমরা এই জায়গায় চলে আসতে যাচ্ছি শর্টকাটে, আমরা এখান থেকে নেক্সট এডিট পয়েন্টে ক্লিক করব, এই দেখুন এই ক্লিপের শেষে চলে আসছে। একইভাবে আমি যদি এই ক্লিপটাকে প্রথম দিক থেকে একটু ছোট করি, এখন আমি যদি এই ক্লিপের শুরুতে আসতে চাই তাহলে সেক্ষেত্রে ক্লিপটাকে সিলেক্ট করে দেন ব্যাক এডিট পয়েন্টে ক্লিক করব, তাহলে এখানে আমাদের মার্কারের জায়গা চলে আসছে। দেন এখান থেকে আবার ব্যাকে ক্লিক করলে ক্লিপের একদম শুরুতে চলে আসছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ক্লিপের শুরুতে অথবা শেষে যেতে চাই, অথবা মার্কার এডিট পয়েন্টে যেখানে আমরা মার্কার অ্যাড করব সেই জায়গায় যেতে চাই প্লেটটাকে নিয়ে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক অথবা ব্যাক এডিট পয়েন্ট অথবা নেক্সট এডিট পয়েন্টে ক্লিক করে শর্টকাটে সেই পজিশনে প্লেটটাকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এখন আমি এখানে যে মার্কারটা অ্যাড করেছি সেটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করার জন্য আমরা একইভাবে এখান থেকে নেক্সট এডিট পয়েন্টে ক্লিক করব, মার্কারের পজিশনে চলে আসবে, এখানে আমরা আবার একই জায়গায় ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, দেখুন চলে গেছে। এখন এরপর এখানে আরেকটা অপশন রয়েছে, এটা হচ্ছে আপনি যদি কোনো একটা ক্লিপকে কপি করতে চান, ডুপ্লিকেট করতে চান, অথবা সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করতে চান, তাহলে এখানে আমরা এই অপশনের মধ্যে সবগুলো একসাথে পেয়ে যাব। অর্থাৎ আমাদের এখানে যতগুলো লেয়ার রয়েছে, যতগুলো ক্লিপ রয়েছে, প্রতিটা ক্লিপ একটা করে ট্র্যাক বলি বা লেয়ার বলি একই কথা, প্রতিটা আলাদা লেয়ার রয়েছে। এখন আমি যদি এখান থেকে এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট অল লেয়ারে ক্লিক করি, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা লেয়ার
একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং আমি চাইলে প্রত্যেকটা লেয়ারকে একসাথে মুভ করতে পারি। দেখুন মুভ করতে পারি অথবা ছোট বড় করতে পারি, 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে এভাবে ছোট বড় করতে পারি। এই সিলেকশনের কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। যেমন আমি যদি এখান থেকে এটাকে ডিসিলেক্ট করতে চাই, সবগুলো লেয়ার এখন আমাদের সিলেক্ট করা অবস্থায় রয়েছে, আমি এটাকে ডিসিলেক্ট করতে চাইলে এখান থেকে ক্লিক করে আবার ক্লিয়ার সিলেকশনে ক্লিক করলে আবার সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা অন্যভাবেও সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র এই 3টা লেয়ার, এই 3টা ক্লিপকে একসাথে সিলেক্ট করতে চাচ্ছি এবং একসাথে মুভ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে বাম পাশে এই যে প্রতিটা ক্লিপের পাশে যে আইকনগুলো রয়েছে এখানে আমি জাস্ট ট্যাপ করে ধরে রাখবো। এই দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখন 3টা ক্লিপ আমরা সিলেক্ট করে ফেললাম এবং আবার ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা 3টা ক্লিপকে নির্দিষ্ট কয়েকটা ক্লিপকে সিলেক্ট করতে পারি এবং একসাথে আমরা চাইলে এগুলোকে মুভ করতে পারি। ওকে, আমি এগুলোকে আবার ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি যদি এখানে আবার ক্লিক করি, এখানে রয়েছে ডুপ্লিকেট লেয়ার। আমরা যদি এই ক্লিপটাকে ডুপ্লিকেট ক্লিপ করতে চাই, অর্থাৎ আরেকটা ক্লিপ করতে চাই, সেই ক্ষেত্রে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে এই দেখুন এটা আরেকটা ক্লিপ হয়ে গেল। আমি যদি এটাকে মুভ করি তাহলে বুঝতে পারবেন, এই দেখুন 2টা চলে আসছে। ওকে, এবং এখানে আরেকটা আমি এখান থেকে ব্যাকে ক্লিক করছি এবং এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি আবার এখানে ক্লিক করি, এখানে একটা রয়েছে কপি লেয়ার। ডুপ্লিকেট লেয়ার হচ্ছে আপনি যখন ডুপ্লিকেট করবেন তখন সেই লেয়ারটা ঠিক যে পজিশনে রয়েছে, অর্থাৎ এই লেয়ারটা প্রথম থেকে শুরু, এখান থেকে শুরু হয়েছে। আমি যখন এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করা ক্লিপটাও ঠিক একই পজিশনে থাকবে, উপরে আলাদা একটা লেয়ারের মধ্যে আসবে, বাট পজিশনটা একই জায়গায় থাকবে। আর আমি যদি এখান থেকে কপি লেয়ার করি, যেমন আমি যদি এটাকে কপি করি, এখানে ক্লিক করে কপি করলাম। ওকে, কপি করার পর আমি এটাকে চাইলে নির্দিষ্ট যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। আমি চাচ্ছি এই কপি করা লেয়ারটা শুরু হবে এখান থেকে 2 সেকেন্ড থেকে আসবে, এই জায়গা থেকে। জাস্ট আমি এখানে আবার এটাকে পেস্ট করে দেবো, এখানে ক্লিক করে পেস্ট লেয়ার। এই দেখুন এখানে আরেকটা লেয়ার আসছে, বাট আমি যেখানে পেস্ট করেছি, যে অংশে পেস্ট করেছি টাইমলাইনের, সেখান থেকে এটা শুরু হয়েছে। এবং এটাকে যে আমি একটু সরাই রাখি। ওকে, এই দেখুন। ওকে, এবং এখানে আমরা এই ক্লিপটা 2 সেকেন্ড থেকে শুরু হয়েছে, তাই এখানে 2 সেকেন্ড থেকে এটা এই জায়গায় আসছে। এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই, যেমন আমি এখান থেকে যে কোনো ক্লিপকে ডিলিট করার জন্য ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, আমরা এগুলোতে একটু পরে আসবো। এরপরে এখানে রয়েছে ক্যামেরা অপশন। আমরা যখন এটাকে 3D স্টাইলে এডিট করব, মুভ করাবো বা জুম ইন জুম আউট করব, তখন আমাদের এই অপশনটা প্রয়োজন হবে। আমরা এটাতে একটু পরে আসবো। ওকে, তাহলে আমরা এই অপশনগুলো কাজ বুঝতে পারলাম। এছাড়া আমরা চাইলে এখান থেকে যদি আমি এই লেয়ারটাকে এখান থেকে শুরু করতে চাই, যেমন এটা সবগুলো লেয়ার এখানে প্রথম থেকে শুরু, 0 সেকেন্ড থেকে। আমি চাচ্ছি এই ক্লিপটা 1 সেকেন্ড থেকে আসবে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে আমি এই ক্লিপটাকে জাস্ট ক্লিক করে ধরে রাখবো, ড্র্যাগ করে। এরপর আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। দেখুন আমি যদি এখান থেকে শুরু করতে চাই, এখানে এসে জাস্ট ছেড়ে দেব। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন প্রথম অংশটুকুর মধ্যে এতটুকু সময়ের মধ্যে এই ক্লিপটা নাই, 0 সেকেন্ডে এটা নাই, 1 সেকেন্ডে এটা আসছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমরা যদি এখানে এই ক্লিপটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে আমরা এই ক্লিপটাকে ইন্ডিভিজুয়ালি ক্লিপটাকে এডিট করার জন্য এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথমে আমরা এই অপশনগুলো একটু ভালো করে জেনে নেব, ভালো করে বুঝে নেব। যেমন এখানে প্রথমে রয়েছে স্পিড অপশন। এখান থেকে আমরা চাইলে ক্লিপের স্পিড কম বেশি করতে পারি। বিশেষ করে যখন আমরা ভিডিও ক্লিপ ইউজ করি, ভিডিও ক্লিপকে স্লো করার জন্য বা ফাস্ট করার জন্য আমরা এই অপশনটা ইউজ করতে পারি। এটা স্টিল ইমেজের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। আমরা স্টিল ইমেজটাকে ছোট বড় করার জন্য আমরা একইভাবে আমরা একটু আগে দেখিয়েছি, এখান থেকে আমরা চাইলে ছোট বড় করতে পারি। ঠিক আছে, এখানে আমরা যে কোনো ক্লিপকে স্প্লিট করার জন্য, অর্থাৎ কাটার জন্য 3টে অপশন দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা। এখানে প্রথম অপশনটা হচ্ছে আমরা যখনই কোনো একটা ক্লিপ সিলেক্ট করব এবং প্লে হেডটাকে ঠিক যে অংশে রাখবো। ফর এক্সাম্পল আমার ক্লিপটা এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন আমি যদি চাই যে এখান থেকে যেখানে প্লেটা রয়েছে এখান থেকে এই প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো, সেক্ষেত্রে আমি এখানে এই অপশনটাকে সিলেক্ট করব। তাহলে প্লেটটা ঠিক যেখানে থাকবে সেখান থেকে প্রথম অংশটুকু ডিলিট হয়ে যাবে ক্লিপের। আমি যদি এখান থেকে আবার আন্ডোতে ক্লিক করি, একইভাবে আমি যদি প্লেটটা ঠিক যেখানে রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট করতে চাই এই ক্লিপের, সেক্ষেত্রে আমি একইভাবে প্লেটটাকে এখানে রেখে জাস্ট এই জায়গায় ক্লিক করব, তাহলে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে রাইট ডিলিট, এটা হচ্ছে লেফট ডিলিট। এরপর আমি যদি ক্লিপটাকে 2 ভাগ করতে চাই, স্প্লিট করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে যে জায়গায় আমি 2 ভাগ করতে চাচ্ছি সেখানে প্লেটটাকে রেখে
জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ক্লিপটা 2 ভাগ হয়ে যাবে। এবং যেহেতু এটা 2টা ক্লিপ হয়ে গেছে, সেজন্য ডান পাশের অংশটা উপরের ট্র্যাকে চলে আসছে। এবং এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, কালার ফিল রয়েছে, বর্ডার রয়েছে, অপাসিটি রয়েছে, মুভ করার জন্য অপশনগুলো রয়েছে। আচ্ছা, আমরা এই অপশনগুলো বোঝার জন্য একটা শেপ ক্রিয়েট করে নেব প্রথমে। তো শেপ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখানে বাইরে ক্লিক করব। এরপর আমি এখান থেকে 2 সেকেন্ডের সময় চলে যাব, অর্থাৎ আমি চাচ্ছি শেপটা 2 সেকেন্ড থেকে আসবে। 2 সেকেন্ডের সময় প্লেটাকে রাখবো, রেখে এখান থেকে প্লাসে ক্লিক করব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, এটা নিলাম। এখানে দেখুন একটা শেপ চলে আসছে, ঠিক যেখানে আমি প্লেটটা রেখেছি সেই জায়গায় একটা শেপ চলে আসছে। এবং এটাকে আমরা একইভাবে এডিট করতে পারি, জাস্ট সিলেক্ট করব। আমরা চাইলে এটাকে এখান থেকে ছোট বড় করতে পারি, ডানে বামে মুভ করতে পারি। যেমন আমি এই শেপটাকে এখানে রাখলাম। আচ্ছা, এরপর আমি একই পজিশনে আরেকটা শেপ ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি প্রথমে প্লেটটাকে এই ক্লিপের শুরুতে নিয়ে আসবো। আমি ক্লিপটাকে সিলেক্ট করব, এখান থেকে লেফট এডিট পয়েন্টে ক্লিক করব, তাহলে ক্লিপের শুরুতে চলে আসবে। এই জায়গায় আমি বাইরে ক্লিক করে আরেকটা শেপ নিয়ে আসবো। আমি এখান থেকে একটা সার্কেল নিয়ে আসছি। এখানে অনেকগুলো শেপ রয়েছে, আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করি, এটা এখানে চলে আসবে। অথবা আপনি চাইলে এখানে নিজের মতো করে কোনো কিছু ড্র করতে পারবেন। ড্র করার জন্য এখান থেকে এই জায়গায় ড্রয়িংয়ে ক্লিক করলে, এবং এখানে অনেকগুলো টুল রয়েছে, যেমন আমি যদি প্রথমে পেন টুলটা সিলেক্ট করি, এবং এখান থেকে আমরা সাইজটাকে ছোট বড় করতে পারবো। আমি সাইজটাকে একটু মোটা করে দিলাম, এবং এভাবে আমরা ড্র করতে পারবো। এবং আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই জায়গায় যে কালারটা সিলেক্ট করবো সেই কালারে ড্রটা হবে। এবং এখান থেকে আমরা চাইলে এখানে আইড্রপার টুল রয়েছে, আইড্রপার টুল দিয়ে আমরা চাইলে যে কোনো একটা নির্দিষ্ট কালারকে কপি করতে পারবো। এছাড়াও আমরা চাইলে এখানে ক্লিক করে এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। এখানে হুইল রয়েছে, হুইল থেকে আমরা যে কোনো কালার চুজ করতে পারি। এখানে ক্লিক করেও কালার চুজ করতে পারি। এই জায়গায় আমরা যে কোনো নির্দিষ্ট একটা কালার এখান থেকে নিতে পারি, ঠিক আছে। এবং এখানে আরেকটা ব্রাশ টুল রয়েছে, আমরা এটাকেও একইভাবে ড্র করতে পারি। এবং এখানে রয়েছে পেন টুল, আমরা এখান থেকে নির্দিষ্ট শেপে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি। দেখুন, এভাবে আমরা শেপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে রয়েছে ইরেজার টুল, এটা দিয়ে আমরা যে কোনো ড্রকে চাইলে এভাবে মুছে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা শেপ নিয়ে আসবো। এখানে প্লাসে ক্লিক করে, যেমন আমি এখান থেকে সার্কেল শেপটা নিলাম, এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এখন এখানে আরেকটা অপশন রয়েছে, আমরা চাইলে এখানে শেপগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে, যেমন আমি চাচ্ছি এখানে নিচে যে শেপটা রয়েছে স্কোয়ার শেপটা, রেক্ট্যাঙ্গেল, সেই শেপের কিছু অংশ আমি কেটে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমি উপরের শেপটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি উপরের শেপটা সিলেক্ট করলাম, এবং এটাকে আমি ভেবে এতটুকু রাখলাম। এখন আমি চাচ্ছি নিচের যে শেপটা, এই শেপটার এই অংশটুকু আমি রাখবো, বাকি অংশটুকু ডিলিট করে দেবো। তো সেই ক্ষেত্রে আমি উপরের শেপটা এবং নিচের শেপটা দুইটাকে সিলেক্ট করবো একসাথে। এখান থেকে আমি দুইটার লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে একদম উপরে দেখুন এই অপশনটা চলে আসবে, এবং এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা যদি দুইটা শেপকে একসাথে একটা গ্রুপ করতে চাই, যদি আমি এখানে গ্রুপে ক্লিক করি, এই দেখুন এখন এই দুইটা শেপ একটা শেপ হয়ে গেল, একটা ক্লিপ হয়ে গেল। এবং এখানে দেখুন, এখানে টাইমলাইনের মধ্যে এই ক্লিপটা একটা গ্রুপ ক্লিপে কনভার্ট হয়ে গেল। এটা যদি আমি সিলেক্ট করি, এখানে দেখুন আমরা চাইলে এটাকে আবার আনগ্রুপ করতে পারি, এবং এটার যে অ্যাঙ্গেলগুলো সেগুলো চাইলে চেঞ্জ করতে পারি। এখানে যদি আমি ক্লিপটাকে সিলেক্ট করি, এখানে একদম উপরে দেখুন 3 ডট একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করে আমি চাইলে এটাকে আবার আনগ্রুপ করে ফেলতে পারি। এখানে ক্লিক করলে এই ক্লিপটা আবার আগের মতো দুইটা ক্লিপ হয়ে যাবে। অথবা আমরা চাইলে এখানে ক্লিপিং মাস্ক করতে পারি। ক্লিপিং মাস্কটা আমরা একটু পরে দেখব। এরপরে এখানে আমরা চাইলে এই শেপটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি, এভাবে আমরা এগুলোকে মিরর করতে পারি। এছাড়াও এখানে আরও 2টা অপশন রয়েছে, আমি এটাকে আবার আনগ্রুপ করে ফেলবো। এখন আমি যদি এই সার্কেলটাকে একদম এখানে রাখি তাহলে বুঝতে পারবেন, এখানে সেন্টারে রাখলাম, ঠিক আছে। আমি প্রথমে দুইটা ক্লিপকে সিলেক্ট করব, এবং এখানে মাঝখানের যে অপশনটা এই সাবট্র্যাকে যদি আমি ক্লিক করি, তাহলে নিচের ক্লিপটা, নিচের শেপটা যেটুকু অংশ উপরের শেপ দিয়ে ডেকে রাখা হয়েছে শুধুমাত্র সেইটুকু থাকবে, বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন এখানে শুধুমাত্র এইটুকু অংশ রয়েছে যেটুকু আমরা সিলেক্ট করেছিলাম, বাকি অংশটুকু ডিলিট হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে আন্ডোতে ক্লিক করি, আবার দুইটা ক্লিপ সিলেক্ট করি, এখান থেকে যদি আমি এই সাবট্র্যাকে ক্লিক করি, তাহলে যেটুকু অংশ আমরা উপরের শেপ দিয়ে সিলেক্ট করে রেখেছি সেইটুকু ডিলিট হবে, বাকি অংশটুকু থেকে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, এই দেখুন এখন এই শেপ থেকে এখানে উপরের শেপটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা উপরের শেপটা যে সার্কেল শেপটা সেটা ইউজ করেছি নিচের শেপটাকে কেটে ফেলার জন্য। আচ্ছা, আমি এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি এখান থেকে সার্কেল শেপটাকে ডিলিট করে দিচ্ছি, এইটুকু রাখলাম। এখন এই শেপটাকে যদি আমি সিলেক্ট করি, এখানে এই শেপটাকে এডিট করার জন্য আরও অনেকগুলো অপশান রয়েছে। এই অপশনগুলোর কাজ আমরা একটু আগে শিখেছি। এবং এরপরে এখানে রয়েছে কালার অ্যান্ড ফিল। আমি যদি কালার অ্যান্ড ফিলে ক্লিক করি,
এখান থেকে আমরা এই শেপের কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা কালার চুজ করতে পারবো এবং আমরা চাইলে শেপটা শুধুমাত্র বর্ডার রেখে একটা শেপের মধ্যে আপনি চাইলে শুধুমাত্র ফিলটা ব্যবহার করতে পারবেন। ফিল হচ্ছে এই শেপের ভিতরে যে অংশটুকু, এটা হচ্ছে ফিল। আর আপনি চাইলে শুধুমাত্র বর্ডার ইউজ করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখব। ফিলটা যদি আমি ডিলিট করতে চাই, অর্থাৎ যে অংশটুকু শেপ রয়েছে ভিতরের অংশটুকু ডিলিট করে দেবো, সেক্ষেত্রে আমি এখান থেকে ফিলটাকে নান করে দেবো। এখান থেকে আমি কালার চুজ না করে এই জায়গায় নানে ক্লিক করলে এই শেপের ভিতরের অংশটুকু ডিলিট হয়ে গেছে। আর আমি যদি কালার ইউজ করতে চাই ফিলের মধ্যে, এখান থেকে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। একইভাবে আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে আমরা এখান থেকে কালার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো এই জায়গা থেকে। এরপরে এখানে রয়েছে গ্রেডিয়েন্ট কালার। আমরা চাইলে শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো, অর্থাৎ দুইটা কালার ইউজ করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারগুলোকে প্রথমে এখানে দেখুন বাম পাশে একটা কালার, বাম পাশে রয়েছে ব্ল্যাক, ডান পাশে রয়েছে সাদা কালার। এখান থেকে আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে ক্লিক করে দুইটা কালার চুজ করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করি প্রথম অংশ, এখান থেকে আমি ব্ল্যাকের জায়গায় যেমন এই কালারটা দিলাম, ওকে। এবং সাদা কালার যে পয়েন্টটা রয়েছে এখানে ক্লিক করে আমি এখান থেকে যেমন এই কালারটা দিলাম। এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারবো। এবং গ্রেডিয়েন্টের মধ্যে আমরা চাইলে এখানে যে লাইনটা রয়েছে দেখুন, শেপের মধ্যে একটা লাইন ক্রিয়েট হয়েছে, এটা দিয়ে আমরা গ্রেডিয়েন্টের যে ডিরেকশন রয়েছে সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, যে কোনো দিকে আমরা ডিরেক্ট করতে পারবো। এই দেখুন, ঠিক আছে। এবং এখানে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে আরও কয়েকটা স্টাইল পেয়ে যাচ্ছি। এখানে দেখুন এই স্টাইলগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো গ্রেডিয়েন্টের মধ্যে। এরপরে এখানে ক্লিক করলে আমরা এখানে শেপের মধ্যে যে কোনো ছবি ইনক্লুড করতে পারবো, যে কোনো ছবিকে শেপের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবো। যেমন আমি যদি এই শেপের মধ্যে কোনো কালার ইউজ না করে কোনো একটা আমার নির্দিষ্ট কোনো ইমেজ ইউজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে দেন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে আসতে পারি। এই ইমেজটাই সিলেক্ট করি, দেন প্লাসে ক্লিক করি, এই দেখুন আমাদের ইমেজটা শেপের ভিতরে ঢুকে গিয়েছে, ওকে। আচ্ছা, আমি এখান থেকে শেপের একটা ফিল কালার রাখছি, এই কালারটা রাখলাম। আর একটু আগে যেটা বলেছিলাম যে শেপের মধ্যে আপনি চাইলে শুধুমাত্র বর্ডার ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রে আমি এখান থেকে যদি ফিল কালারটাকে নান করে দিই, নান করে দিলাম। এরপর ব্যাকে চলে আসব। একইভাবে আমি এখান থেকে বর্ডারে ক্লিক করব এবং এখানে যে বর্ডার অপশনটা এটাকে অন করে দেব। এই দেখুন এখন শুধুমাত্র শেপের বর্ডারটা দেখা যাচ্ছে, ভিতরে যে ফিলটা সেটা আমরা নান করে দিয়েছিলাম। এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটা অর্থাৎ যে বর্ডার কালারটা সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, ওকে। এবং স্ট্রোকের যে থিকনেসটা আমরা এখান থেকে কম বেশি করতে পারবো। আচ্ছা, এরপর এখানে আরও দুইটা অপশন রয়েছে, বর্ডার রয়েছে। আমরা এটা যে ইউজ করেছি এটা হচ্ছে স্ট্রোক, এটা বর্ডার না, সরি, স্ট্রোকটা ইউজ করতে পারবো আমরা। এবং এই শেপের মধ্যে আমরা চাইলে আলাদা করে বর্ডার যুক্ত করতে পারবো। যেমন আমি যদি এখানে বর্ডারে ক্লিক করি, এখান থেকে আমি অ্যাড বর্ডারে ক্লিক করে যে কোনো কালারের বর্ডার ইউজ করতে পারবো। যেমন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিচ্ছি এবং বর্ডারটা আমাদের কোন পাশে থাকবে, অর্থাৎ বর্ডারটা ইনসাইডে থাকবে নাকি আউটসাইডে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে আরেকটা অপশন রয়েছে শ্যাডো, শ্যাডোতে ক্লিক করলে আমরা এখানে এই শেপের পেছনে শ্যাডো ইউজ করতে পারবো। শ্যাডোটাকে প্রথমে আমরা এখান থেকে অন করে দেব। এরপর এখান থেকে আমরা শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিতে পারি, শ্যাডো সাইজ এবং শ্যাডো যে আলফা অর্থাৎ শ্যাডোর অপাসিটি আমরা এখান থেকে কম বেশি করতে পারি। আমি এখান থেকে ব্যাকে চলে আসছি, এই শেপের আমি ফিলটা রাখছি, ফিল কালারটা রাখবো, স্ট্রোকটা আমি ডিলিট করে দিচ্ছি, ফিল কালারটা এই কালারটা রাখছি। ব্যাকে আসলাম, স্ট্রোকটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং শেপটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে রাখলাম। এখন আমি যদি এখান থেকে ব্লেন্ডিং এর অপাসিটিতে চলে যাই, এখানে আমরা এই শেপটাকে আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার সাথে মিক্স করার জন্য এখানে অনেকগুলো ব্লেন্ডিং অপশন পাবো। ডার্কিং রয়েছে, লাইটিং রয়েছে, এছাড়াও এখানে আমরা অপাসিটি কম বেশি করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে অপাসিটি কমাই, দেখুন যে কোনো ক্লিপের অপাসিটি আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। এবং একই সাথে আমরা যদি এখান থেকে যে কোনো একটা ব্লেন্ডিং মোড সিলেক্ট করি, এখানে অনেকগুলো ব্লেন্ডিং মোড রয়েছে, আমরা এগুলো ইউজ করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখানে এই শেপটাকে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ শেপটা যতটুকু রয়েছে শুধুমাত্র স্ক্রিনে ততটুকু অংশ দেখা যাবে। সেক্ষেত্রে আমরা একদম নিচে চলে আসবো। আমি এখান থেকে নর্মালি ক্লিক করছি, তাহলে এটা ব্লেন্ডিং মোডটা ডিসেবল হয়ে যাবে। আমি যদি একদম নিচে চলে আসি, দেখুন এখানে মাস্ক রয়েছে। আমি যদি মাস্কে ক্লিক করি, এখান থেকে আমরা দুইটা মাস্ক পাবো, মাস্ক ইনসাইড এবং মাস্ক আউটসাইড। আমি যদি এই শেপের ভিতরের অংশটুকু রাখতে চাই, বাইরের অংশটুকু ডিলিট করে দিতে চাই, তাহলে এখান থেকে মাস্কে ক্লিক করব। এই দেখুন শুধুমাত্র শেপটা যেখানে আমি মুভ করছি ততটুকু অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের পুরো স্ক্রিনটা শুধুমাত্র শেপের ভেতরে দেখা যাচ্ছে। একইভাবে আমি যদি এখান থেকে এক্সক্লুডে ক্লিক করি, এটা হচ্ছে একদম সম্পূর্ণ বিপরীতটা, অর্থাৎ আমরা এটাকে যেদিকে মুভ করবো সেটুকু ছাড়া বাকি অংশটুকু দেখা যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে নর্মাল করে দিচ্ছি। আবার এখান থেকে আমি ব্যাকে চলে আসব। ঠিক আছে,
এরপরে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, সেটা আমরা একটু আগে দেখিয়েছি। এটাতে আরও গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, সেটা আমরা একটু পরে দেখব। এরপরে এখানে এডিট শেপে ক্লিক করলে আমরা এই শেপটাকে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে এডিট করতে পারবো। যেমন আমি যদি এখানে এডিট শেপে ক্লিক করি, এখান থেকে আমরা শেপের সাইজটাকে ছোট বড় করতে পারবো। আমরা এভাবেও করতে পারি, শেপের সাইজকে আমরা এভাবে ট্রান্সফর্ম করে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ছোট বড় করতে পারি। এবং এখানে আরেকটা রয়েছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে আমরা শেপের যে কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোকে যদি রাউন্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে রেডিয়াসটাকে বাড়িয়ে দেবো। দেখুন কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, আমি এভাবে রাখলাম, দেন ব্যাকে চলে আসব। এবং এখানে আরেকটা অপশন রয়েছে প্রিসেট। আমরা যদি এখানে প্রিসেটে ক্লিক করি, আমরা যদি এখানে কোনো প্রিসেট সেভ করি সেই প্রিসেটগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা যদি একটা অ্যানিমেশন করি সেটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখতে চাই এবং পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লিপের উপরে অন্য কোনো প্রজেক্টে সেই প্রিসেটটাকে ইউজ করতে পারবো। তো এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম এবং এখানে রয়েছে ইফেক্ট। ইফেক্টের মধ্যে আমরা অনেক ইফেক্ট পেয়ে যাবো এবং সবগুলো ইফেক্টে আমরা কাস্টমাইজ করে একটা ইফেক্ট থেকে অনেক ইফেক্ট তৈরি করতে পারবো। যে কোনো শেপের মধ্যে, যে কোনো ইমেজের মধ্যে, টেক্সটের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে যদি আমরা ইফেক্ট ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইফেক্টে চলে আসবো এবং এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করলে এখানে অনেকগুলো বিল্টিং ইফেক্ট রয়েছে। এখানে এই ইফেক্টগুলো উপরে দেখাচ্ছে এবং এগুলো আপনি যে ইফেক্টগুলো ইউজ করবেন রিসেন্টলি সেই ইফেক্টগুলো এখানে দেখাবে শর্টকাটে। এছাড়া এখানে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদা ইফেক্ট রয়েছে। যেমন আমি যদি এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট রয়েছে এবং এই ইফেক্টগুলো নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল করব, কোন ইফেক্টটা কোন কাজে ব্যবহার করবেন। অসংখ্য ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি যদি এখান থেকে ব্যাকে চলে আসি, এখানে যেমন কিছু 3D ইফেক্ট রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন। এই শেপটাকে আপনি চাইলে 3D মতো রোটেট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এটা সিলেক্ট করি, এখানে এই ইফেক্টের মধ্যে যদি কোনো প্রিসেট থাকে সেই প্রিসেটগুলো এখানে দেখাবে। আর প্রিসেট যদি না থাকে শুধুমাত্র স্ট্যান্ডার্ড সেটিংটা থাকবে। তো আপনি চাইলে প্রিসেট ইউজ করতে পারেন যদি ইফেক্টের মধ্যে প্রিসেট থাকে, অথবা শুধুমাত্র স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে ডিফল্ট অবস্থায় ইফেক্টটাকে ইউজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটা সিলেক্ট করলাম। এখন দেখুন আমাদের এই শেপটা দেখুন, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, রোটেট করতে পারবো, রেডিয়াস কম বেশি করতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই, এটাকে আমি এখান থেকে এই ইফেক্টের পাশে ডিলিট আইকন পাবো, এখানে ক্লিক করলে ইফেক্টটা ডিলিট হয়ে যাবে। এবং আবার যদি আমি এখানে আরেকটা ইফেক্ট ইউজ করতে চাই, এবং এখানে আপনি একটা ক্লিপের মধ্যে একাধিক ইফেক্ট ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানে একটার পর একটা ইফেক্ট ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে এই শেপটাকে একটু ছোট করলাম, আমি শেপটাকে এখানে রাখলাম। এরপর আমি যদি এখান থেকে অ্যাড ইফেক্টে যাই এবং এখান থেকে যদি আমি ডিরেকশন অ্যান্ড ওয়ার্পে চলে যাই, এই জায়গায় আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে স্কুইজটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে এখানে প্লাসে ক্লিক করব, তাহলে ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এটাকে আমরা চাইলে এভাবে এই দেখুন চেঞ্জ করতে পারি। প্রত্যেকটা ইফেক্ট আপনি যখন এখানে অ্যাড করবেন সেটাকে কাস্টমাইজ করার অপশনগুলো এখানে এই জায়গায় পেয়ে যাবেন। এই ইফেক্টের মধ্যে এখান থেকে আপনি চাইলে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এবং এই শেপটাকে এখানে যে আমরা কাস্টমাইজ করতেছি সেটাকে আপনি চাইলে আবার অ্যানিমেট করতে পারবেন। অর্থাৎ এই শেপটা এভাবে থাকবে বা এভাবে অ্যানিমেট হতে থাকবে। এই অ্যানিমেটটা করার কাজটা করতে হবে কি ফ্রেম ইউজ করে। তো অ্যানিমেশন কীভাবে করবেন সেটা আমরা একটু পরে আসছি, কীভাবে কি ফ্রেম ব্যবহার করে এখানে অ্যানিমেট করবেন, 3D ক্যামেরা অ্যানিমেশন করবেন, এই কাজগুলো আমরা একটু পরে শিখব। আমি যদি এখানে যে ইফেক্টটা অ্যাড করেছি আমি যদি এটাকে এভাবে রাখি এবং আমি যদি এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করতে চাই, আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে ফেলবো। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এরপর আমি এখান থেকে চাইলে আরেকটা ইফেক্ট অ্যাড করতে পারবো। এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে, যেমন আমি এখান থেকে যদি আরেকটা ইফেক্ট অ্যাড করি, আমি এখান থেকে ড্রয়িংয়ে ইরেজেতে চলে যাব। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো, যে ইফেক্টগুলোর পাশে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকন থাকলে সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, সেগুলো প্রিমিয়াম ইফেক্ট। এগুলোর জন্য আপনাকে একটা প্ল্যান পারচেস করতে হবে অথবা আপনাকে অ্যাড দেখতে হবে। যেমন আমি যদি এই ইফেক্টটা ক্লিক করি, এই দেখুন, এরপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, এই দেখুন এখানে দেখাচ্ছে যে এই ইফেক্টটা ইউজ করতে হলে আপনাকে অ্যাড দেখতে হবে অথবা প্রো ভার্সনটা কিনতে হবে। আর আপনি যদি ফার্স্ট টাইম এই ইফেক্টটা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে ট্রাই ইট ফার্স্টে ক্লিক করলে তাহলে কোনো অ্যাড আসবে না, এটা সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে। আর আপনি চাইলে এখানে ওয়াচ অ্যান্ড অ্যাডে ক্লিক করে একটা অ্যাড দেখাবে, সেটা কমপ্লিট হওয়ার পর এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখান থেকে ট্রাই ইট ফার্স্টে ক্লিক করছি, এই দেখুন ইফেক্টটা চলে আসছে, স্মুথ বেবেল। এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। এরপর ইফেক্টটাকে আমরা যদি আবার কাস্টমাইজ করতে চাই, এটা এখান থেকে আমরা ড্রপ ডাউন করব। ড্রপ ডাউন করলে এটা কাস্টমাইজ করার যে অপশনগুলো সেগুলো চলে আসবে, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে প্রত্যেকটা অপশনের কাজ মোটামুটি বুঝলাম। আচ্ছা, এখন আমরা অ্যালাইট মোশনের মধ্যে কিভাবে কি ফ্রেম ব্যবহার করে যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করবেন
এই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। কি ফ্রেমের মূল কনসেপ্টটা কিন্তু সব জায়গায় একই রকম। কি ফ্রেম নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে ক্যাপকাটে, কিভাবে কি ফ্রেম ব্যবহার করবেন, কি ফ্রেম কিভাবে ইউজ করতে হয়, কি ফ্রেম কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল রয়েছে। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যারা কি ফ্রেম সম্পর্কে একেবারে জানেন না, কারণ কি ফ্রেম সব জায়গায় একই রকমভাবে কাজ করে। অ্যালাইট মোশনের মধ্যে আমরা যদি কোনো একটা অবজেক্টকে অ্যানিমেট করতে চাই, যেমন এখানে যে শেপটা রয়েছে, আমি চাচ্ছি শেপটা এদিক থেকে মুভ করে এখানে আসবে, এই যে অ্যানিমেশনটা আমরা করব, এই ক্ষেত্রে আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। অথবা আমরা এখানে যে একটু পরে 3D অ্যানিমেশন করব, ক্যামেরা অ্যানিমেশন করব, সেখানে আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। অথবা আমরা যখন কোনো একটা ইফেক্ট ইউজ করব, সেই ইফেক্টটাকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। তো ক্যাপকাটে কি ফ্রেমটা আমরা সব সময় টাইমলাইনের উপরে একটা কি ফ্রেম থাকে, সেখানে অ্যাড করে আমরা সেখানে ক্লিক করে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি। বাট অ্যালাইট মোশনের মধ্যে কি ফ্রেম আপনাকে প্রতিটা অপশানের জন্য আলাদা আলাদা করে কি ফ্রেম অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, আমরা এখানে যে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এসেছি, আমি চাচ্ছি রেক্ট্যাঙ্গেলটা এদিক থেকে প্রথমে বাইরে থাকবে, এদিক থেকে এদিকে মুভ করবে। তো এক্ষেত্রে আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। এভাবে যে কোনো কিছু, যেমন আমরা যদি এই যে অবজেক্টটা রয়েছে, এটাকে প্রথমে চাচ্ছি ভাই বড় থাকবে, আস্তে আস্তে ছোট হবে, অথবা ছোট থেকে বড় হবে, এই যে অ্যানিমেশনটা আমরা করব, এটার জন্য কি ফ্রেম ব্যবহার করতে হবে। আচ্ছা, কি ফ্রেমের সাথে কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যে অ্যানিমেশনটা করব, সেই অ্যানিমেশনের ডিউরেশনটা কতটুকু হবে সেটা প্রথমে আপনাকে ডিসাইড করে নিতে হবে। অর্থাৎ এই যে শেপটা, এটা যে বাঁ দিক থেকে এভাবে ডান দিকে আসবে, আসতে কতক্ষণ সময় লাগবে, এই বিষয়টা আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি প্রথমে আমরা যখন এই শেপটা যখন আসবে ক্লিপের শুরুতে, আমি একদম শুরুতে চলে যাচ্ছি, শুরুতে এই শেপটা এখানে থাকবে, অর্থাৎ স্ক্রিনের বাইরে থাকবে, ঠিক আছে, একদম ক্লিপের শুরুতে, এবং এটা এখান থেকে এখানে আসতে, বাইরে থেকে এই জায়গায় ঠিক এখন যেখানে আছে সেখানে আসতে 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে প্লেটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। আমি চাইলে এখানে ক্লিপটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে একদম শুরুতে চলে আসতে পারি, অথবা আমরা এখানে ম্যানুয়ালি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিপের শুরুতে চলে আসতে পারি। ঠিক আছে, আমরা একদম ক্লিপের শুরুতে চলে আসলাম। এখন আমরা এখানে পজিশনের মধ্যে অ্যানিমেশনটা করব। সেক্ষেত্রে আমি এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এখানে পজিশন রয়েছে, এটা হচ্ছে পজিশন, এটা হচ্ছে রোটেশন, এটা হচ্ছে স্কেল, এবং এখানে আমরা ব্যান্ড করতে পারবো, অর্থাৎ এটাকে একটু বাঁকা করতে পারবো। ঠিক আছে, তো যেহেতু আমরা পজিশনের মধ্যে অ্যানিমেশনটা করবো, আমরা এখান থেকে পজিশনটা সিলেক্ট করে রাখবো, এবং প্রত্যেকটা অপশনের মধ্যে, অর্থাৎ পজিশনের মধ্যে কি ফ্রেম এখানে রয়েছে, দেখুন এখানে বাঁ পাশে প্লাস যে চিহ্নটা, এটা হচ্ছে কি ফ্রেম। ঠিক আছে, আমরা এখানে পজিশনের মধ্যে কি ফ্রেম দেখতে পাচ্ছি, রোটেশনের মধ্যে রয়েছে, স্কেলের মধ্যে রয়েছে। প্রতিটা অপশনের জন্য আপনাকে আলাদা করে কি ফ্রেম অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি শুরুতে এটা একদম বাইরে থাকবে, সেক্ষেত্রে আমি প্রথমে প্লেটটাকে ক্লিপের শুরুতে রেখে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে। ঠিক আছে, এবং প্লাসে ক্লিক করে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম। তাহলে শুরুতে এটা কোথায় থাকবে সেই পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে এভাবে পজিশন করব না, আমরা এখানে চাইলে এভাবে জাস্ট ক্লিক করে পজিশন করতে পারি, বাট আমরা এখানে এভাবে করব না। যখন আমরা অ্যানিমেট করব কোনো কিছুকে, পজিশন থেকে হোক, রোটেশন থেকে হোক, স্কেল থেকে হোক, সেটা আমরা এই জায়গা থেকে করব। এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা জাস্ট আঙ্গুল দিয়ে ট্যাপ করে বাঁ দিকে ড্র্যাগ করলে এটা বাঁ দিকে যাবে, উপরের দিকে ড্র্যাগ করলে উপরের দিকে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, অ্যানিমেট করার জন্য আমরা পজিশনটা চেঞ্জ করব এই জায়গা থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমে এটাকে একদম শুরুতে আমি স্ক্রিনের বাইরে নিয়ে যাব, ঠিক এই পজিশনে থাকবে। ওকে, এবং আমি চাচ্ছি 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা বাইরে থেকে এই জায়গায় চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কি ফ্রেম, যেটা আমরা ক্লিপের শুরুতে অ্যাড করেছি, সেটা হচ্ছে ফার্স্ট কি ফ্রেম। আমরা এর পরের কি ফ্রেমটা অ্যাড করব 1 সেকেন্ড পরে। তো আমরা এখন আছি হচ্ছে 1 সেকেন্ড 18 ফ্রেমের সময়, আমরা চলে যাব 2 সেকেন্ড 18 ফ্রেমের সময়, অর্থাৎ 1 সেকেন্ড পরে। আমি এখান থেকে 2 সেকেন্ড 18 ফ্রেমের সময় চলে আসলাম, এবং এই জায়গায় আমরা এখানে প্লাসে ক্লিক করে আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই দেখুন অলরেডি চলে আসছে একটা কি ফ্রেম। ওকে, আমরা এখানে পজিশনটাকে এই জায়গায় রাখলাম। তার মানে হচ্ছে শুরুতে আমাদের 1 সেকেন্ড আগে আমাদের শেপটা ছিল স্ক্রিনের বাইরে, 1 সেকেন্ড পরে এই জায়গায় এসে শেপটা এখানে চলে আসছে। এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমি এখান থেকে একদম শুরুতে চলে গেলাম, এখন যদি একটু প্লে করি, এই দেখুন। ঠিক আছে, ওকে, এভাবে আপনাকে কি ফ্রেমগুলো ইউজ করতে হবে। তো আমি যদি চাই যে এটা আরেকটু দ্রুত আসবে, সেক্ষেত্রে আমি কি ফ্রেমগুলোর মধ্যে দূরত্ব একটু কমা দিতে পারি। যেমন এখানে 1 সেকেন্ড ইউজ করেছি, আমি এখানে 20 ফ্রেম বা 15 ফ্রেম দিতে পারি। আর আমি যদি চাই যে অ্যানিমেশনটা আরেকটু স্লো হবে, অর্থাৎ এটা আরেকটু আস্তে আসবে, সেক্ষেত্রে আমি এই কি ফ্রেম দুইটার মধ্যে দূরত্ব আরেকটু বাড়াতে পারি, 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড করে দিতে পারি। এখন এখানে আমরা যে অ্যানিমেশনটা করেছি, এখানে দেখুন এটা এখানে আসছে
একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একভাবে আসছে। অ্যানিমেশনের স্পিডটা প্রথমে যেরকম শেষও একই রকম। আমরা চাইলে এখানে ইন্টারপোলেশনটাকে একটু চেঞ্জ করে নিতে পারি, আমরা অ্যানিমেশনটাকে একটু স্মুথ করতে পারি। স্মুথ করার জন্য কি করতে হবে, আমাদেরকে এই প্লেটটাকে দুইটা কি ফ্রেমের যে কোনো মাঝখানে যে কোনো অংশে রাখতে হবে। যেমন আমি এখানে প্লেটটাকে দুইটা কি ফ্রেমের মাঝখানে রেখেছি, রাখার পর আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করব। এটা হচ্ছে কার্ভ বা ইন্টারপোলেশন যেটা বলেন, আমরা এখানে কার্ভের মধ্যে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো কার্ভ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে যারা প্রো ইউজার তাদের জন্য এবং এগুলো হচ্ছে ফ্রি ইউজারদের জন্য। তো আমি চাচ্ছি এখানে প্রথমে একটু স্লো থাকবে, শেষের দিকে মাঝখানের দিকে স্পিডটা বেড়ে যাবে, শেষের দিকে আবার স্লো থাকবে। তো আমি এখান থেকে ইজি কার্ভটা ইউজ করব, এটা হচ্ছে ইজি কার্ভ, এটা ইউজ করব। ওকে, আমি যদি একটু প্লে করি এখন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এছাড়াও আপনি চাইলে এই কার্ভটাকে নিজের মতো করে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি এখান থেকে আরেকটু এদিকে এটাকে সরাই দিই, এই পয়েন্টটাকে এটাকে আরেকটু ডান দিকে দিই, তাহলে যেটা হবে মাঝখানের দিকে স্পিডটা আরও বেশি থাকবে, প্রথমে এবং শেষে আর একটু বেশি স্লো থাকবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারি এবং এখান থেকে আমরা চাইলে অ্যানিমেশনটাকে ডিলিট করতে পারি অথবা কি ফ্রেমগুলোকে আমরা চাইলে ডিলিট করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি চাই যে এই কি ফ্রেমটা ডিলিট করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি যে কি ফ্রেমটাকে ডিলিট করতে চাচ্ছি, আমি এখান থেকে কার্ভ থেকে একটু ব্যাকে চলে আসছি। যে কি ফ্রেমটা আমি ডিলিট করতে চাচ্ছি, প্লেটটাকে ঠিক সেই কি ফ্রেমের উপরে রাখবো। এখানে যদি আমি মাইনাসে ক্লিক করি, এই কি ফ্রেমটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমি এখান থেকে আবার ব্যাকে যাচ্ছি, আনডু দিলাম। এছাড়াও আমি যদি চাই যে এখানে যে অ্যানিমেশনটা করেছি, আমি চাচ্ছি অ্যানিমেশনটা আর একটু স্লো হোক, অর্থাৎ আমি কি ফ্রেমটাকে একটু পিছনে দিতে চাচ্ছি, দূরত্বটা একটু বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে সেই কাজটা আমরা করতে পারি। আমরা জাস্ট এখান থেকে যে কি ফ্রেমটাকে সরাতে চাচ্ছি, সেই কি ফ্রেমের উপর জাস্ট আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে এখানে দেখুন এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি চাইলে ডানে বামে যেদিকে ইচ্ছা মুভ করতে পারি। আমি একটু ডান দিকে সরিয়ে ফেললাম, এখন এখানে ডিস্টেন্সটা একটু বেড়ে গেছে এবং অ্যানিমেশনটা একটু স্লো হয়ে যাবে। দেখুন, এই দেখুন। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি যদি একইভাবে এখান থেকে এই শেপটাকে চাই যে যখন এটা এতটুকু পর্যন্ত আসলো এবং এতটুকু থাকলো, এরপরে যখন চলে যাবে শেপটা জাস্ট এদিক থেকে মুভ করে নিচের দিকে চলে যাবে, নেমে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে আরও দুইটা কি ফ্রেম অ্যাড করতে পারি। এখানে এই দুইটা কি ফ্রেম হচ্ছে এখান থেকে এতটুকু সময়ের মধ্যে এটা আসছে, এরপর এটা কতক্ষণ স্টে করবে ঠিক সেই জায়গায় আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো এবং এরপরে যতক্ষণ পর্যন্ত চলে যাবে সেখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো। যেমন আমি চাচ্ছি এটা এখানে 6 সেকেন্ড 18 ফ্রেমের সময় এটা চলে যাবে এবং চলে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। আমি 5 সেকেন্ড 18 ফ্রেমের সময় চলে আসবো পেছনের দিকে। ওকে, এখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করবো। আমি এখানে জাস্ট প্লাসে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করবো। তার মানে হচ্ছে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম এই যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে এটা স্টে করবে, এটা এখানে মুভ করবে না, যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। এবং এখান থেকে একদম ক্লিপের শেষে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, সেখানে এটা একদম নিচের দিকে মুভ করবে, নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, তো আমি একদম ক্লিপের শেষে চলে আসবো, এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো প্লাসে ক্লিক করে এবং এই জায়গায় আমরা এটার পজিশন কোথায় রাখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। জাস্ট এই জায়গায় আমরা এভাবে নিচের দিকে ডাউন করে দেব। এখন যদি আমরা একটু প্লে করি, এই দেখুন নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রথম কি ফ্রেম থেকে এতটুকু পর্যন্ত এটা আসছে, এভাবে আসলো, এরপরে এখান থেকে এতটুকু পর্যন্ত স্টে করলো, এরপর এখান থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এবং এখানে যে এটা নেমে যাচ্ছে নিচের দিকে সেটাকেও আমরা চাইলে একইভাবে কার্ভ ইউজ করে একটু স্মুথ করতে পারি। যেমন আমি এখান থেকে একইভাবে দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটটাকে রাখবো, রেখে এখান থেকে কার্ভে চলে যাব এবং এখান থেকে আমরা একদম নিচেরটা ইজিটা সিলেক্ট করব। একইভাবে আমরা একটু কাস্টমাইজ করে নেব। ওকে, আমি যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, আশা করি কি ফ্রেমটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি যদি আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যেমন আমি যদি স্কেল থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করি, আরেকটা অ্যানিমেশন করি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই। যেমন আমি এই যে ছেলেটা রয়েছে, আমি চাচ্ছি এই ছেলেটা জাস্ট প্রথমে একটু বড় থাকবে, আস্তে আস্তে ছোট হবে এবং এই যে বড় থেকে ছোট হবে এই সময়টা থাকবে হচ্ছে 2 সেকেন্ড সময়ের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ শুরুতে বড় থাকবে, এরপরে ছোট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেহেতু শুরু থেকে অ্যানিমেশনটা করব, আমি একদম শুরুতে চলে যাব, প্লেটাকে ক্লিপের শুরুতে রাখবো, এখানে রাখলাম, ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা একইভাবে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখানে যেহেতু আমরা বড় থেকে ছোট করব, তার মানে হচ্ছে আমরা এখানে স্কেলটাকে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখানে স্কেলটাকে সিলেক্ট করব। স্কেল সিলেক্ট করার পর আমরা একইভাবে এখানে প্লাসে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। দেন আমরা এখান থেকে স্কেলটা বাড়িয়ে দেব, এই জায়গায় আমরা স্কেলটাকে বাড়িয়ে দেব ঠিক কোথায় রাখতে চাচ্ছি। ওকে, এখানে রাখলাম।
আচ্ছা, এখন আমাদেরকে এখানে পজিশনও চেঞ্জ করতে হবে। যেহেতু স্কেল করেছি আমরা, এখানে ফেসটা উপরের দিকে উঠে গেছে, আমাদেরকে ফেসটাকে নিচে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে পজিশনের মধ্যেও একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আমি এখান থেকে পজিশনে ক্লিক করছি, এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো পজিশনের মধ্যে। ওকে, এবং আমরা এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে নেব, এখানে রাখলাম। এবং আমরা একইভাবে অ্যানিমেশনটা করব 2 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এখানে আমরা এখন আছি 0 সেকেন্ডের সময়, আমরা চলে যাব 2 সেকেন্ডের সময়। ঠিক 2 সেকেন্ডের সময় প্লেটটাকে রাখবো। এরপর এখান থেকে স্কেলে চলে যাব এবং স্কেল থেকে আমরা চাইলে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে আমরা স্কেল কমিয়ে দিলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। আমরা স্কেলটাকে একটু কমিয়ে দিচ্ছি, এখানে রাখলাম। একইভাবে আমরা এখান থেকে পজিশনে চলে যাব, এখানে আমরা পজিশনটাকে চেঞ্জ করে নেব, তাহলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, দেখুন। ওকে, এবং আমরা চাইলে একইভাবে এখানে দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটটাকে রেখে এখান থেকে আমরা কার্ভে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করে নিতে পারি ইজি কার্ভ ইউজ করার মাধ্যমে। এই দেখুন, আমরা এখানে পজিশনের মধ্যে কার্ভ ইউজ করেছি, অসাধারণ। একইভাবে আমরা একই কার্ভটাকে চাইলে স্কেলের মধ্যে কপি পেস্ট করতে পারি, অথবা স্কেলের মধ্যে আমরা এই কার্ভটাকে আবার নতুন করে ইউজ করতে পারি। আমাদেরকে প্রতিটা অপশানের জন্য আলাদা করে কি ফ্রেম ইউজ করতে হবে, এবং সেটাকে যদি আমরা কার্ভ করতে চাই আলাদা করে কার্ভ ইউজ করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এই কার্ভটাকে কপি করতে চাই পজিশন থেকে, আমি পজিশনে চলে যাব, এখান থেকে আমি কার্ভে চলে যাব এবং এখানে 3 ডটে ক্লিক করে এই কার্ভটাকে কপি করে ফেলবো। চাইলে আমরা জাস্ট কপি কার্ভে ক্লিক করব, তাহলে এই কার্ভটা কপি হয়ে যাবে। এরপর আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, এখান থেকে আমি স্কেলে চলে যাব এবং স্কেল থেকে দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটটাকে রেখে একইভাবে কার্ভে চলে যাব। এখানে আমরা 3 ডটে ক্লিক করে পেস্ট কার্ভে ক্লিক করব, তাহলে আমরা একই কার্ভটা, সেম কার্ভটা পজিশনের মধ্যে যেটা ইউজ করেছি সেটা স্কেলের মধ্যেও ইউজ করলাম। এখন যদি আমি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, অসাধারণ, ঠিক আছে। তার মানে হচ্ছে যে কোনো কিছুকে পজিশন চেঞ্জ করি, স্কেল করি, ছোট বড় করি বা রোটেট করি, এখানে যে রোটেশন রয়েছে আমরা চাইলে একইভাবে রোটেশনের মধ্যেও অ্যানিমেট করতে পারি। প্রতিটি অপশানের জন্য আমাদেরকে আলাদা আলাদা করে এখান থেকে প্লাসে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করতে হবে, এবং ফার্স্ট কি ফ্রেম এবং লাস্ট কি ফ্রেম অ্যাড করে আমরা অ্যানিমেট করতে পারি। এবং দুইটা কি ফ্রেমের মাঝখানে যে দূরত্বটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে অ্যানিমেশনের যে স্পিডটা সেটা, ঠিক আছে। এছাড়াও এখানে কি ফ্রেমের আরও অনেক কাজ আছে, যেমন আমরা এখানে যে কোনো ইফেক্ট যখন অ্যাপ্লাই করব সেই ইফেক্টটাকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে কি ফ্রেম অ্যাড করতে হয়, কি ফ্রেম অ্যাড করে করে সেটাকে কাস্টমাইজ করতে হয়। সেটা আমরা কীভাবে করব সেটা একটু পরে দেখব। আচ্ছা, এখন যদি আমরা এখানে 3D ক্যামেরা অ্যানিমেশন করতে চাই, অর্থাৎ আমরা এখানে পুরো সিনটাকে একসাথে জুম করব বা মুভ করব, যেটা দেখতে একদম 3D মনে হবে, রিয়েলিস্টিক সিনের মতো মনে হবে, এবং এটাই হচ্ছে অ্যালাইট মোশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে পুরো সিনটা আমরা এখানে রেডি করেছি, একটা ব্যাকগ্রাউন্ড বসিয়েছি, 3টা ক্যারেক্টার বসিয়েছি, এবং ক্যারেক্টারগুলো আমরা পজিশন করে 3 জায়গায় বসিয়েছি। বাট এখানে আমাদেরকে খালি চোখে দেখতে মনে হচ্ছে যে এখানে এই ছবিটা উপরে সামনে রয়েছে, এটা পেছনে রয়েছে, এটা এর পেছনে রয়েছে, এরকম মনে হচ্ছে, ঠিক না? বাট এখানে কিন্তু আমাদের পুরো ছবিটা, এখানে প্রত্যেকটা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্ল্যাট হয়ে আছে, অর্থাৎ একই পজিশনে রয়েছে। এগুলো থেকে এগুলোর মধ্যে একটা থেকে একটা দূরত্ব নাই, সবগুলো একই পজিশনে রয়েছে। যদি আমরা 3D ক্যামেরা অ্যানিমেশন করতে চাই, যদি আমরা এখানে জুম করি, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে এই অবজেক্টগুলোকে পজিশনটাকে ঠিক রাখার পাশাপাশি অবজেক্টগুলোর মধ্যে দূরত্বটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। কোন অবজেক্টটা সামনে থাকবে, কোন অবজেক্টটা পেছনে থাকবে, এবং সবার শেষে কোন অবজেক্টটা থাকবে, এই বিষয়গুলো অর্থাৎ দূরত্বটা, ডিস্টেন্সটা কতটুকু হবে সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক যেভাবে আমরা কম্পিউটার আফটার ইফেক্টের মধ্যে 3D অ্যানিমেশন করি, একইভাবে আমাদেরকে এখানেও প্রতিটা অবজেক্টের মধ্যে দূরত্বটাকে ঠিক করে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 3D ক্যামেরা অ্যানিমেশনটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। যেমন আমি প্রথমে এখানে শুরু থেকে অ্যানিমেশনটা করব, আমি প্লেটাকে একদম ক্লিপের পুরো প্রজেক্টের শুরুতে রাখবো, এবং এটাও একটা ক্লিপ আকারে আসবে। 3D ক্যামেরা যখন আমরা এখানে অ্যাড করব সেটাও একটা ক্লিপ আকারে আসবে, এবং সেটা আমরা চাইলে বড় ছোট করতে পারবো। তো আমি এখানে শুরু থেকে অ্যানিমেশনটা করব, আমি প্লেটাকে একদম শুরুতে রাখছি, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট, এখানে ক্লিক করব। এই জায়গায় আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যামেরাটা। আমরা প্রথমে এখানে একটা ক্যামেরা ক্লিপ নিয়ে আসবো, এখানে ক্যামেরাতে ক্লিক করে আমি এখানে ট্রাই ইট ফার্স্টে ক্লিক করলাম, এবং এখানে দেখুন ক্যামেরা একটা ক্লিপ চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন, এই দেখুন একটা ক্যামেরা ক্লিপ চলে আসছে, এবং এটা একদম পুরো প্রজেক্টের মধ্যে রয়েছে।
ঠিক আছে। এই ক্যামেরা ক্লিপটাকে যখন আমরা সিলেক্ট করব, এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা এখানে এই অপশনগুলো ব্যবহার করে এটাকে জুম ইন করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো, অর্থাৎ ক্যামেরাকে আমরা যেভাবে যেদিকে ইচ্ছা সেদিকে ফোকাস করতে পারবো, জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। ঠিক আছে, তো এই কাজগুলো করার জন্য আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই জায়গায় যে ডান পাশে উপরে আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট ক্যামেরাটাকে অন করে দেব, এই ক্যামেরাটাকে অন করে দেব, তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন ক্যামেরাটা কোন পজিশনে রয়েছে। এরপর আমি যদি এখানে যে পজিশনটা রয়েছে, এখানে দেখুন পজিশন রয়েছে, রোটেশন রয়েছে, স্কেল রয়েছে, এই অপশনগুলো ব্যবহার করে আমরা ঠিক ছবিকে যেভাবে জুম করি ক্যামেরাটাকেও ঠিক সেভাবে জুম ইন জুম আউট করতে পারবো। আমি এখানে পজিশনটা সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি এভাবে জুম করে দেখুন মুভ করছি, এবং এখানে কিন্তু এই যে মুভ করছি আমি, দেখুন এটা কিন্তু 3D মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটু একদম ফ্ল্যাট হয়ে আছে, ঠিক না? এখানে যে ছবিগুলোর মধ্যে আমরা যখন রিয়েল ক্যামেরা মুভ করি তখন কি এরকম মুভ হয়? এখানে প্রতিটা অবজেক্ট কিন্তু সমানভাবে মুভ করে না। যেমন আমি যদি এখানে স্কেল করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি স্কেলটা সিলেক্ট করছি এবং আমি এখানে জুম করছি, এই দেখুন এখানে এটা 3D মনে হচ্ছে না, একদম ফ্ল্যাট হয়ে আছে না? ফ্ল্যাট হয়ে আছে এর জন্য কারণ আমরা এখানে প্রতিটা অবজেক্ট একই পজিশনে রয়েছে, আমাদেরকে অবজেক্টগুলোর মধ্যে ডিস্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখানে যখন মুভ করব সেটা একদম রিয়েলিস্টিক ক্যামেরার মতো মনে হবে, অর্থাৎ 3D ফিলটা আসবে তখন। তো সেই জন্য আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে ক্যামেরাটাকে আমি এটাকে রাখছি না, আপাতত সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখান থেকে যে কোনো সিনকে এভাবে আপনি যদি 3D ক্যামেরা অ্যানিমেশন করতে চান তাহলে ওই সিনের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে ডিস্টেন্সটা প্রথমে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা একদম সবার পেছনে থাকবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, এবং এখানে আমরা একটু আগে অ্যানিমেশন করেছি, এই জায়গায় আমরা এইভাবে মুভ করে করে অ্যানিমেশন করেছি, ঠিক না? এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে দেখুন এটা হচ্ছে এক্স পজিশন, এটা হচ্ছে ওয়াই পজিশন। এক্স পজিশন হচ্ছে পাশাপাশি, আমি যদি পাশাপাশি এটাকে মুভ করি তাহলে দেখুন এক্স পজিশনটা চেঞ্জ হচ্ছে, আর আমি যদি উপরে নিচে কোনো অবজেক্টকে মুভ করি তাহলে দেখুন ওয়াই পজিশনটা চেঞ্জ হচ্ছে। এবং এখানে আরেকটা পজিশন রয়েছে সেটা হচ্ছে জেড পজিশন, এটাই হচ্ছে দূরত্বটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে পেছনে নিয়ে রাখতে চাই, একদম সবার শেষে রাখতে চাই, ঠিক করে দিতে হবে। এবং এখানে প্রতিটা ক্লিপের জেড পজিশন কিন্তু 0 দেখাচ্ছে, দেখুন এই ক্লিপটা জেড পজিশন 0, এবং এখানে প্রত্যেকটা ক্লিপ আমি যখন সিলেক্ট করব সবগুলো জেড পজিশন 0, তার মানে হচ্ছে সবগুলো একই দূরত্বে রয়েছে, এই কারণে এটা ফ্ল্যাট দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি জেড পজিশনটা সিলেক্ট করব, এবং এখানে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে সবার শেষে রাখতে চাচ্ছি সেজন্য আমি এখানে ভ্যালুটা বাড়িয়ে দেব, এখানে আমি জাস্ট 2000 করে দেব ভ্যালুটা, অর্থাৎ এটা একদম পেছনে চলে যাবে। এরপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা সবার পেছনে চলে গেছে, বাট এটা যখন আমি পেছনে নিয়ে গেলাম এটা কিন্তু সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো সেটা ফিক্স করার জন্য আমরা এখান থেকে স্কেলে চলে আসব, এখান থেকে আমরা সাইজটাকে বড় ছোট করতে পারি, অথবা আমরা এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করেও এটাকে বড় ছোট করতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে। ঠিক আছে, এখানে রাখলাম। এরপরে এই ক্যারেক্টারটা থাকবে হচ্ছে সবার পেছনে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের আগে থাকবে এটা। তো আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করব, এটার ডিস্টেন্স আমি রাখবো হচ্ছে, আমি এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, এখান থেকে জেড পজিশন এটা 0 রয়েছে, আমি এটাকে রাখবো হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের একটু আগে থাকবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সবার শেষে থাকবে, এটা আর একটু সামনের দিকে থাকবে। সেক্ষেত্রে আমি এখানে 2000 জায়গায় ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি 2000, এখানে আমি দিতে পারি 1500। ঠিক আছে, অ্যাপ্লাই। একইভাবে এটাকে আমরা জাস্ট পজিশন থেকে বড় করে দেব, এখানে রাখবো। এরপর আমি এখান থেকে এই অবজেক্টটা সিলেক্ট করব এবং এটাকে আমরা আরেকটু সামনে রাখবো। আমি এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, অর্থাৎ এইটা থেকে এটার দূরত্ব একটু কম থাকবে। আমি এখান থেকে জেড পজিশনটাকে সিলেক্ট করে এই জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে 1000। ঠিক আছে, দেন এখান থেকে আমরা একইভাবে এটাকে পজিশনটাকে চেঞ্জ করে নেব, সরি। এরপর আমরা একদম উপরের যে ক্লিপটা এটাকে সিলেক্ট করে এটার পজিশনটা আমরা এখানে 0 রাখছি, অথবা আমরা এখানে 0 থেকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এখানে আমরা 300 করে দেব, যেমন এখানে আমি 300 করে দিচ্ছি। ঠিক আছে, এবং এখানে আমরা একইভাবে এটার পজিশনটাকে রাখবো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা এখানে 3D ক্যামেরাটা অন করি, যেমন আমি এখান থেকে একইভাবে প্লাসে ক্লিক করে একটা ক্যামেরা নিয়ে আসব। আমি এখান থেকে প্রথমে প্লেটাকে শুরুতে নিয়ে যাব, প্লাস, দেন অবজেক্ট এলিমেন্ট, এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব।
ওকে, একটা ক্যামেরা ক্লিপ চলে আসছে এবং একইভাবে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব প্রথমে। ওকে, এবং এখান থেকে আমি জাস্ট ক্যামেরা দিয়ে জুম করতে পারবো। এই জায়গায় মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব এবং এখান থেকে আমরা একইভাবে এটাকে জুম করার জন্য এবং জুমের মধ্যে অ্যানিমেট করার জন্য আমরা এখানে একইভাবে কি ফ্রেম ব্যবহার করব। ওকে, আমি যদি এখানে প্রথমে একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে একটু জুম করি, এই দেখুন জেড পজিশন থেকে যদি আমি এটাকে জুম করি, এখন দেখুন এটা দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না? একদম 3D মতো একটা ফিল মনে হচ্ছে। আমি যদি একটু মুভ করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন। আচ্ছা, এখন আমরা এখানে অ্যানিমেট করব, অর্থাৎ আমি চাচ্ছি প্রথমে এই ছেলেটা প্রথমে একদম জুম অবস্থা থাকবে, জুম ইন করা থাকবে। এরপর আমরা এখান থেকে ক্যামেরাটাকে এভাবে মুভ করাবো, এদিকে যাবে, এই ছেলেটার দিকে যাবে, আস্তে আস্তে জুম আউট হবে, এরপর আবার জুম আউট হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা প্রথমে একদম প্লেটটাকে ক্যামেরা ক্লিপের শুরুতে নিয়ে যাব। আমরা চাইলে এখানে ক্লিক করে শুরুতে চলে আসতে পারি। শুরুতে চলে আসলাম এবং শুরুতে আমাদের এখানে পজিশনটা এবং জুমটা কিভাবে থাকবে সেটা আমরা সেট করে দেব। প্রথমে আমরা একটা প্লাসে ক্লিক করে একটা কিফ্রেম অ্যাড করে নেব এবং শুরুতে আমরা এখানে একটু জুম করে নেব। আমরা এখানে জেড পজিশনে ক্লিক করে এই জায়গায় জাস্ট আমরা এভাবে উপরের দিকে ড্র্যাগ করে জুম করে নেব। কোন জায়গায় থাকবে আমাদের ক্যামেরাটা জুমটা সেটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমরা এক্স ওয়াই পজিশনে ক্লিক করে একটু পজিশনটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট কি ফ্রেমের জায়গায় পজিশনটা এখানে রাখবো। আমরা এখান থেকে জুমটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি জেড পজিশন থেকে এবং পজিশনটাকে আমরা ঠিক এই জায়গায় রাখবো। ঠিক আছে, অর্থাৎ শুরুতেই ঠিক এভাবে থাকবে। ঠিক আছে, এরপর আমি চাচ্ছি 1 সেকেন্ড 15 ফ্রেমের সময়ের মধ্যে এটা এভাবে মুভ করে ওই ডান পাশে যে ক্যারেক্টারটা রয়েছে সেটার দিকে ক্যামেরাটা চলে যাবে। তো আমি এখান থেকে 1 সেকেন্ড 15 ফ্রেম পরে চলে যাব প্লেটটাকে নিয়ে, 1 সেকেন্ড 15 ফ্রেম এই জায়গায় নিয়ে আসবো এবং এখানে চাইলে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি অথবা আমরা এখান থেকে পজিশনটা চেঞ্জ করব। একটু জুম আউট করে দিচ্ছি। আমি আবার 1 সেকেন্ড 15 ফ্রেম পরে চলে যাব, অর্থাৎ 3 সেকেন্ড সময়ের মধ্যে চলে যাব। 3 সেকেন্ড সময়ের মধ্যে আমরা আবার এটাকে আরেকটু জুম আউট করে ফার্স্ট ক্যারেক্টার জায়গায় নিয়ে আসবো। আমি এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে প্রথমে জেড পজিশন থেকে এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা এক্স ওয়াই থেকে এটাকে ঠিক এই জায়গায় রাখবো। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। আচ্ছা, এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে এখানে যখন এই ক্যারেক্টার থেকে যখন এই ক্যারেক্টারের মধ্যে যাচ্ছে মাঝখানে আমাদের প্রথম ক্যারেক্টারটা কিন্তু চলে আসতেছে। এটা এই জন্য আসতেছে, আমরা এই ক্যারেক্টারের যে ডিস্টেন্সটা দূরত্বটা এটা কিন্তু আমরা এখানে 300 দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ এটাকে আমরা একটু পেছনে রেখেছিলাম, যে কারণে ক্যামেরা যখন এদিক থেকে এই ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টারের মধ্যে মুভ করছে, ক্যামেরাটা এই ছেলেটার সামনে দিয়ে মুভ করছে। আমি চাচ্ছি ক্যামেরাটা এই ছেলেটার পেছন দিক থেকে এদিক থেকে এদিকে মুভ করবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই ক্যারেক্টার ডিস্টেন্সটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, অর্থাৎ এটা পেছনে থাকবে না, এটাকে আমরা সামনে নিয়ে আসবো। এর জন্য আমরা চাইলে এখানে যে ক্যামেরা ক্লিপটা রয়েছে, আমরা এখানে ক্যামেরার মধ্যে যে অ্যানিমেশনটা করেছি, আমরা যদি এখানে কোনো ক্যারেক্টারকে পজিশন চেঞ্জ করতে হয় অথবা স্কেল আবার পুনরায় চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এখানে যে অ্যানিমেশনটা আমরা করেছি সেটাকে আমরা চাইলে হাইড করে রাখতে পারি, যাতে আমরা এই কাজটি পারফেক্টভাবে করতে পারি। আমরা এখানে ক্যামেরা লেয়ারটাকে জাস্ট হাইড করে দেবো। ওকে, তাহলে এটা কাজ করছে না, আর আপাতত এভাবে থাকবে। আমরা এখান থেকে একদম উপরে যে ক্যারেক্টারটা এটা সিলেক্ট করব, এখান থেকে একইভাবে মুভ ট্রান্সফর্মে চলে যাব। এখানে আমরা যে জেড পজিশন রেখেছিলাম 300, আমরা এখানে এটাকে 0 করে দেব। ঠিক আছে, এবং এখানে যখন 0 করেছি এখানে এটা একটু সামনের দিকে চলে আসছে, আমরা এটাকে একটু পেছনের দিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি, আমি এখান থেকে ক্যামেরাটাকে আবার শো করে দেব, ক্যামেরা লেয়ারটাকে। এখন যদি প্লে করি, অসাধারণ। এখন আমরা যদি এখানে এই অবস্থায় অন্য কোনো ক্লিপ অ্যাড করি বা টেক্সট অ্যাড করি বা কোনো শেপ অ্যাড করি, সেটাও কিন্তু একইভাবে ক্যামেরাটা যেভাবে জুম করছে, এখানে আমরা অ্যানিমেশনটা করেছি ক্যামেরার মধ্যে, তাই এখানে এই সিনের মধ্যে যেটাই আমরা অ্যাড করবো সেটা একসাথে অ্যানিমেট করবে। এখানে আমাদেরকে প্রতিটা ক্লিপকে আলাদা করে অ্যানিমেট করতে হচ্ছে না। ফর এক্সাম্পল, আমি যেখানে একটা টেক্সট অ্যাড করি, যেমন আমি চাচ্ছি ঠিক এই পজিশন থেকে একটা টেক্সট আসবে এবং সেই টেক্সটটা আসবে হচ্ছে ঠিক 2 সেকেন্ড সময় থেকে টেক্সটটা নিয়ে আসবো। আমরা 2 সেকেন্ড সময় প্লেটাকে রাখবো, রেখে আমরা এখানে একটা টেক্সট ক্লিপ অ্যাড করবো প্লাসে ক্লিক করে। এর আগে আমরা চাইলে একইভাবে ক্যামেরা ক্লিপটাকে আপাতত হাইড করে রাখলাম, দেন প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা টেক্সট অ্যাড করার জন্য এই জায়গায় ক্লিক করব টেক্সটের মধ্যে, এবং এখানে আমরা যে কোনো একটা টেক্সট লিখবো। যেমন আমি এখানে লিখবো হচ্ছে 3D ক্যামেরা অ্যানিমেশন। ঠিক আছে, এবং এই টেক্সটটাকে এখানে দেখুন টেক্সটটা চলে আসছে এবং এই টেক্সটটা কিন্তু 2 লাইনের মধ্যে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এভাবে ক্লিক করে
জাস্ট ড্র্যাগ করে এটাকে এক লাইনে নিয়ে আসতে পারি। ওকে, এটাকে আমরা পজিশন করতে পারি এখান থেকে, এবং এখানে আমরা এটার কালার, ফন্ট এগুলো চেঞ্জ করতে পারি, এবং কালারটাকে আমরা চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো ফিল কালার ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে এই কালারটা চুজ করলাম, এবং এরপর আমরা এখানে ফন্ট পেয়ে যাব। এখানে ক্লিক করলে এখানে আমরা ভিউ অল ফন্টে ক্লিক করলে এখানে হাজার হাজার ফন্ট রয়েছে, অসংখ্য ফন্ট রয়েছে। যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন, যেমন আমি ফন্টটা সিলেক্ট করছি। এছাড়াও এখানে আপনি চাইলে ফন্ট নিজে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে ভিউ অল ফন্ট, এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আমরা ইম্পোর্ট ফন্টে ক্লিক করে যে কোনো বাংলা ফন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো, এবং বাংলা ফন্টগুলো এখানে দারুণ কাজ করে, কোনো সমস্যা করে না। আর জাস্ট এখান থেকে ইম্পোর্ট ফন্টে ক্লিক করে যে ফন্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ফন্টটাকে সিলেক্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি এখানে ইম্পোর্ট ফন্টে ক্লিক করলাম, এবং আমাদের গ্যালারিতে যে ফন্টগুলো রয়েছে, যেমন আমি এখান থেকে কয়েকটা ফন্ট ডাউনলোড করে রেখেছিলাম ফন্ট পিডি থেকে। যে ফন্টগুলো ইউনিকোড সেগুলো ডাউনলোড করবেন অবশ্যই। যেমন আমি এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করছি, তাহলে এটা অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। এবং চাইলে আমি এখান থেকে শুধুমাত্র ফিল্টার করে যে ইনস্টল করা ফন্টগুলো সেগুলো এখান থেকে আমি শো করতে পারি। আমি যদি এখানে ইম্পোর্ট এটি ক্লিক করি, তাহলে যে ফন্টগুলো আমি এখানে ইম্পোর্ট করেছি, ইনস্টল করেছি, শুধুমাত্র সেগুলো দেখাবে। ওকে, যেমন আমি যদি এখান থেকে বাংলা ফন্টটাকে সিলেক্ট করি, এই দেখুন টেক্সটটা এখন বাংলা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইংলিশ ফন্টটাই নিচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করলাম, এবং আমরা এখান থেকে টেক্সটের পজিশনটা এখানে রাখলাম, এই ফন্টটা সিলেক্ট করলাম, এবং টেক্সটের পজিশনটা আমরা এখানে রাখলাম। এবং এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারি। ফন্টটাকে আমরা একটু বড় করলাম, এবং এটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে দিলাম, পজিশনটা এখানে রাখলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। ঠিক আছে, এবং এই টেক্সটের মধ্যে আমরা আরও এডিট করতে পারি। টেক্সটের মধ্যে আমরা টেক্সট যে ক্লিপটা, এই দেখুন টেক্সট ক্লিপটা এখান থেকে চলে আসছে, 2 সেকেন্ড থেকে অ্যাড হয়েছে। এবং এই টেক্সটটাকে আমরা চাইলে আবার সিলেক্ট করে এখানে টেক্সটটাকে কাস্টমাইজ করার জন্য, এডিট করার জন্য আমরা সেম মেনুগুলো এখানে পেয়ে যাব, অপশানগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ফিল কালার, গ্রেডিয়েন্ট কালার, স্ট্রোক, এরপরে শ্যাডো এগুলো ইউজ করতে পারি, অথবা ইফেক্ট অ্যাড করতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। যেমন আমি যদি এই টেক্সটের মধ্যে এখান থেকে কালার ফিলে চলে যাই, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, এই কালারটা সিলেক্ট করলাম। এখানে আমরা 2টা কালার দিয়ে দেব। প্রথমে এই কালারটা থাকবে, এবং শেষে আমরা আরেকটা কালার দিয়ে দেব। ঠিক আছে, এই 2টা কালার দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, এই দেখুন টেক্সটটা কিন্তু একইভাবে চলে আসছে, একইভাবে এটা অ্যানিমেট করেছে। ওকে, এবং টেক্সটটা কিন্তু মনে হচ্ছে এই ছেলেটার গায়ের সাথে একদম লেগে আছে, কারণ টেক্সটটার যে ডিস্টেন্সটা, এই ছেলেটার যে ডিস্টেন্সটা একই পজিশনে রয়েছে। আমরা চাইলে টেক্সটটাকে একটু সামনে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ ট্রান্সফর্মে চলে যাব। জেড পজিশন থেকে আমরা টেক্সটটাকে -300 করে দেবো, বা -200 করে দেবো। ঠিক আছে, তাহলে টেক্সটটা একটু সামনের দিকে থাকবে। দেন আমরা চাইলে এখান থেকে টেক্সটটাকে একটু ছোট করে দিতে পারি, রাখছি হচ্ছে এই জায়গায়। এখন যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। এখন মনে হচ্ছে টেক্সটের থেকে ছেলেটার একটু মধ্যে একটু দূরত্ব রয়েছে, দেখুন অসাধারণ। আচ্ছা, এখানে যে অ্যালাইট মোশন যে লগোটা দেখা যাচ্ছে, এখানে যে ওয়াটারমার্কটা, এটা যারা ফ্রি ইউজার তাদের ক্ষেত্রে এটা থাকবে। আর এটাকে আপনি চাইলে উপরে রাখতে পারেন বা নিচে রাখতে পারেন। আমি এটাকে নিচে রেখেছি। এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে টপ অথবা বাটনে রাখতে পারেন। আর এটাকে রিমুভ করতে হলে আপনাকে অবশ্যই প্রো ভার্সনটা পারচেস করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে নিচে রাখবো। প্রয়োজনে আমরা এটাকে যখন এখানে একটা অ্যানিমেশন তৈরি করবো এবং সেটাকে আমরা ক্যাপকাটে নিয়ে যাব, চাইলে আমরা সেখানে জুম করে জাস্ট এই অংশটুকু কেটে ফেলতে পারি, ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে যে ক্যামেরা ক্লিপটা, এই ক্লিপটা আমরা যতটুকু পর্যন্ত রাখবো প্রজেক্টের মধ্যে, ততটুকু পর্যন্ত আমরা এখানে ক্যামেরা ক্লিপটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা মুভ থেকে আমরা অ্যানিমেট করতে পারবো কি ফ্রেম ইউজ করে করে। ঠিক আছে, এবং এখানে আরেকটা অপশন রয়েছে ক্যামেরার জায়গায়, যদি আমরা এখানে প্লাসে ক্লিক করি এবং অবজেক্ট অ্যান্ড এলিমেন্টে চলে যাই, এখানে আরেকটা অপশন রয়েছে নাল। এই নাল অপশান দিয়ে আমরা আমাদের ক্যামেরাটাকে নালের সাথে লিঙ্ক করে আমরা একাধিক ক্যামেরা মুভমেন্ট অ্যানিমেট করতে পারবো। অর্থাৎ আমরা এখানে যে ক্যামেরা দিয়ে অ্যানিমেটটা করেছি সেটা আমরা নাল দিয়ে করতে পারবো। জাস্ট ক্যামেরাটাকে নালের সাথে লিঙ্ক করে দেবো। করা হয় বিশেষ করে যখন আমরা একাধিক সিন ইউজ করি, একটা সিন থেকে আরেকটা সিনে মুভ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য নালটা ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, আমি এখানে এতটুকু পর্যন্ত সিনটা থাকলো, এখানে জুম হয়ে আসলো। আসার পরে আমি চাচ্ছি এই জায়গায় আমি ক্লিপগুলোকে এতটুকু পর্যন্ত রাখবো। এরপর আমরা এখানে আরেকটা সিন নিয়ে আসবো, অর্থাৎ এই পাশে আমরা এই পুরো সিনটাকে বাঁ দিকে ড্র্যাগ করে এদিকে ডান দিকে আরেকটা সিন নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি ক্লিপগুলো এতটুকু পর্যন্ত থাকবে।
এই সবগুলো ক্লিপ এতটুকু থাকবে। সেজন্য আমি এখানে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করব, এরপর এখান থেকে ক্যামেরাটাকে ডিসিলেক্ট করে দেব। ঠিক আছে, এরপর আমি এখান থেকে সবগুলোকে একসাথে ডিলিট করে ফেলবো, অর্থাৎ সবগুলো ক্লিপ ঠিক যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে ডান দিকের অংশটুকু আমি ডিলিট করে ফেলবো। তো এই কাজটা করার জন্য আমরা শর্টকাটে এখানে যখন আমরা সবগুলো ক্লিপ সিলেক্ট করেছি, দেখুন এখানে নিচে আরও কয়েকটা অপশন চলে আসছে। এখানে আমরা চাইলে এই ক্লিপগুলোকে অ্যালাইন করতে পারি একসাথে। এখানে আমরা অ্যালাইন করতে পারি যে কোনোভাবে, ডান দিক থেকে বাঁ দিক থেকে, অথবা একটার পর একটা। অথবা আমরা যদি এখানে সবগুলো ক্লিপকে ডান পাশে অংশটুকু ডিলিট করতে চাই যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে, তাহলে এখানে ক্লিক করব, আর বাঁ দিকের অংশটুকু ডিলিট করার জন্য এখানে ক্লিক করব। ঠিক আছে, আমি এখানে চাচ্ছি ডান দিকের অংশটুকু ডিলিট করব, সেক্ষেত্রে আমি এই অপশানে ক্লিক করব। এখন দেখুন ঠিক যেখানে প্লেটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে গেছে, সবগুলো ক্লিপ আমরা যেগুলো সিলেক্ট করেছি, শুধু ক্যামেরা ক্লিপটা ছাড়া। আচ্ছা, আমরা এখানে আরেকটা সিন নিয়ে আসবো, আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো ঠিক এই জায়গায়। তো সেক্ষেত্রে আমি এখানে প্লাসে ক্লিক করে যেখানে প্লেটটা রেখেছি সেখানে প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা মিডিয়াতে চলে যাব। আরেকটা ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, এবং এটা এখান থেকে শুরু হবে, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একইভাবে পেছনে রাখবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে, আমরা যেহেতু ক্যামেরার মধ্যে অ্যানিমেশনটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো হচ্ছে পেছনে। আমরা এটাকে সিলেক্ট করব, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, জেড পজিশন, এখান থেকে আমরা এটার ডিস্টেন্সটা করে দেবো হচ্ছে 1000 করে দিচ্ছি। ঠিক আছে, 1000 করে দেওয়াতে এটা একটু ছোট হয়ে গেছে, আমরা এটাকে স্কেল করে সামনের দিকে একটু বড় করে দেব। পারফেক্ট। আচ্ছা, এরপর আমরা এখানে আরেকটা ক্লিপ নিয়ে আসব। এই জায়গায় আমি এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে মিডিয়া একইভাবে আমরা এখানে যেমন আমার এই ছবিটা নিয়ে আসব, এটাকে অ্যাড করব প্লাসে ক্লিক করে, এবং এটার ডিস্টেন্সটা আমরা 0 রাখবো, যেহেতু এটা সামনে থাকবে। আমরা এটাকে জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, যেমন এটা এই জায়গায় থাকবে। ওকে, এরপর আমি এখানে সিনটাকে চেঞ্জ করবো, অর্থাৎ এই সিন থেকে এই সিনে চলে আসবো। জাস্ট ক্যামেরাটাকে আমরা এইভাবে মুভ করাবো, একদিক থেকে জাস্ট বাঁ দিকে ডান দিকে মুভ করে ওই সিনটা চলে আসবে। সেক্ষেত্রে আমি এর আগে আমি চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে এখানে ইফেক্ট অ্যাড করার মধ্যে ব্লার করতে পারি, যে কোনো কিছু করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ইফেক্টে চলে যাই, এখানে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখানে আমরা অনেক ইফেক্ট পেয়ে যাব। ইফেক্টগুলো নিয়ে আমি আজকে টিউটোরিয়ালে আলোচনা করব না খুব বেশি, কারণ ইফেক্টগুলো অনেক ইফেক্ট রয়েছে এবং সেগুলোকে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করে করে আপনাকে অ্যানিমেশন তৈরি করতে হবে। তো ইফেক্ট নিয়ে আমরা আলাদা একটা টিউটোরিয়াল করব, এবং টেক্সট অ্যানিমেশন নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করব। ঠিক আছে, তো আমরা এখানে যেমন আমি যদি এখানে একটা সলিড কালারের মধ্যে এটাকে ব্লেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব হচ্ছে কালার অ্যান্ড লাইট, এখান থেকে সলিড কালারটা সিলেক্ট করব, দেন স্ট্যান্ডার্ড সেটিংটা থাকবে, প্লাসে ক্লিক করব, ইফেক্টটা এখানে চলে আসছে, দেখুন একটা সলিড কালার চলে আসছে এই আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে। এবং আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি এটাকে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবং এটাকে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দেবো, সেক্ষেত্রে আমি এখানে ব্লেন্ডিং মোডে চলে যাব। এই জায়গায় ইফেক্টের মধ্যে এখানে নর্মালে ক্লিক করলে এখানে আমরা মাল্টিপ্লাই এবং স্ক্রিন থেকে ব্লেন্ডিং করতে পারি। আমি এখান থেকে মাল্টিপ্লাইটা সিলেক্ট করব। ওকে, একদম পারফেক্ট। আচ্ছা, এখন এরপর আমি এটাকে জাস্ট মিনিমাইজ করে দেব। এরপর আমি চাইলে এখানে একটু ব্লার করতে পারি। একইভাবে আমি এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা একটা ব্লার ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন আমি এখানে ব্লারে ক্লিক করব, এখান থেকে আমি গসিয়ান ব্লারটা নেব, এখানে ডিরেকশনাল ব্লার রয়েছে, গসিয়ান ব্লার এটা নেব, দেন প্লাস। এবং এটাকে আমরা একইভাবে ব্লারনেসটাকে কাস্টমাইজ করতে চাইলে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমরা ব্লারটাকে কম বেশি করতে পারি। আমি একটু ব্লার করে নিচ্ছি, এতটুকু থাকবে। এরপর আমরা এখানে ক্যামেরার মধ্যে অ্যানিমেশনটা করব, অর্থাৎ ক্যামেরাটা ঠিক এখানে যে কি ফ্রেমটা আছে এখান থেকে আমরা অ্যানিমেশনটা শুরু করব। এখান থেকে শুরু করে এই জায়গায় যেখানে আমাদের ক্লিপগুলো শেষ, এই জায়গায় এটা এদিক থেকে মুভ করে আমাদের এই ক্লিপটা চলে আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা এই ক্লিপগুলোকে ঠিক যেখান থেকে অ্যানিমেশনটা শুরু করব সেখানে নিয়ে আসবো। ঠিক আছে, অর্থাৎ এই ক্লিপগুলো শেষে রাখবো না, আর একটু আগে থেকে নিয়ে আসবো, যেহেতু আমাদেরকে এখানে অ্যানিমেশনটাকে স্লাইড করে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে হবে। তো আমরা দুইটা ক্লিপকে জাস্ট সিলেক্ট করে এই কি ফ্রেমের একদম শেষে নিয়ে আসবো আলাদা আলাদা করে। ঠিক আছে, এই দুইটা ক্লিপের এখানে নিয়ে আসলাম, এবং এই ক্লিপগুলোকে আমি জাস্ট একসাথে সিলেক্ট করতে পারি। চাইলে দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করে আমরা জাস্ট মুভ করে দেব, এটাকে এই পাশে রাখবো। ঠিক আছে, এরপর আমরা এখানে ক্যামেরার মধ্যে অ্যানিমেশনটা করব, যাতে করে এটা এই পাশ থেকে এই পাশে চলে আসে। তো আমরা এখানে একইভাবে ক্যামেরা ক্লিপটাকে সিলেক্ট করব,
এখান থেকে আমরা জাস্ট মুভ করব, যেখানে আমাদের এই ক্লিপগুলো শেষ ঠিক সেখানে চলে যাব এখানে। দেন ক্যামেরাটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এই জায়গায় আমরা এটাকে মুভ করবো এদিকে। আমি জাস্ট এখান থেকে চাইলে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা জাস্ট এখান থেকে মুভ করলে ওটা হবে। মুভ করলে অটোমেটিক্যালি এখানে আমাদের একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি একটু প্লে করি তাহলে বুঝতে পারবেন। একদম পারফেক্ট। এবং এটাকে আমরা চাইলে একইভাবে স্মুথ করার জন্য দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটাকে রাখবো, ইজি কার্ভে চলে যাব, এখান থেকে আমরা ইজিটা সিলেক্ট করে দেব। ওকে, এখন যদি একটু প্লে করি, অসাধারণ। এখন আমরা চাইলে এখানে যে দুইটা সিন রয়েছে, দুইটা সিনের মাঝখানে আমরা এটাকে একটু স্মুথ করার জন্য এখানে একটা শেপ অ্যাড করতে পারি। এখানে আমি প্লেটাকে রেখে দেন প্লাসে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব এবং এটাকে আমরা বড় করে দিচ্ছি এবং এটাকে আমরা রাখবো হচ্ছে ঠিক এই জায়গায়। আমরা শেপটাকে পজিশনটা এখানে রাখবো এবং শেপের ডিস্টেন্সটাও আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখবো, যাতে করে যখনই মুভ করবে শেপটা এবং ব্যাকগ্রাউন্ডটা একসাথে ফ্ল্যাট অবস্থা থাকে, শেপটা যেন আলাদা না হয়ে যায়। ঠিক আছে, সেজন্য আমরা এখান থেকে একইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখান থেকে আমরা জেড পজিশনটাকে 1000 করে দেব। ওকে, দেন আমরা এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দেব। ওকে, ঠিক আছে। এখন যদি আমরা একটু প্লে করি, অসাধারণ। এবং শেপের কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। শেপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। সরি, এখানে না, কালার অ্যান্ড ফিল থেকে যেমন আমি এই কালারটা চুজ করলাম এবং এখানে চাইলে আমরা ইফেক্ট অ্যাড করতে পারি শেপের মধ্যে, যে কোনো ইফেক্ট। যেমন আমি এখান থেকে স্মুথ বেবেলটা ইউজ করছি, এটা অ্যাড করব। ঠিক আছে, এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। ওকে, এবং এখানে আসার পর আমরা শেপটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। এখান থেকে শেপের যে ক্লিপটা এটা আর দরকার না, এটা এই পাশে চলে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে শেপটাকে জাস্ট সিলেক্ট করে শেষের দিক থেকে আমরা টেনে ছোট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে দুইটা শেপ এবং এখন আমি চাচ্ছি এখানে দুইটা শেপ নিয়ে আসবো এবং সেই শেপগুলোর মধ্যে আমরা অ্যানিমেট করব। এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্কেল শেপটা নিচ্ছি। প্রথমে একটা শেপ নিলাম, এটাকে আমরা একটু বড় করলাম এবং এই শেপগুলোর মধ্যে আমরা ফিল কালারটাকে রিমুভ করে শুধুমাত্র আউটলাইনটা রাখবো, অর্থাৎ স্ট্রোকটা রাখবো। সেক্ষেত্রে আমি এখান থেকে কালার ইন ফিলে চলে যাব, এখান থেকে ফিলটাকে নান করে দেব এবং ব্যাকে এসে আমরা এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাব। এই জায়গায় আমরা স্ট্রোকটাকে অন করে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। চাইলে আমরা এখান থেকে স্ট্রোকটাকে চিকন মোটা করতে পারি, আমরা এতটুকু রাখলাম। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এখানে চাইলে আমরা যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি এই শেপের মধ্যে। আমি এখান থেকে ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করব। এখান থেকে ড্রয়িং ইন ইডিজি থেকে আমরা এখানে এই গ্লো ইফেক্টটা অ্যাড করব, স্ট্যান্ডার্ড সেটিং, এবং এখান থেকে আমরা রেডিয়াসটা একটু কমিয়ে দেব এবং আলফাটা একটু কমিয়ে দেব এবং এখান থেকে আমরা কালারটাকে গ্রিন কালারটাই সিলেক্ট করে দেব ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে। ঠিক আছে, এখান থেকে আমরা হার্ডনেসটা আর একটু কমিয়ে দিচ্ছি। ওকে, একদম পারফেক্ট। আমরা এটাকে মিনিমাইজ করে এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করবো। আমরা চাচ্ছি এখানে যে শেপটা ক্রিয়েট করেছি এটা ড্র করবে, জাস্ট এভাবে ড্র করবে। তো সেই জন্য আমরা এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা ড্রয়িং অ্যান্ড ইডিজি থেকে ড্রয়িং প্রোগ্রেস এই ইফেক্টটাকে অ্যাড করব। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং থেকে প্লাসে ক্লিক করব। এরপর আমরা এই ইফেক্টটাকে একইভাবে এখানে কিফ্রেম ইউজ করে এটাকে আমরা অ্যানিমেট করব, অর্থাৎ এখানে আমরা ড্রটা করব। সেজন্য আমরা এখান থেকে ড্রয়িং প্রোগ্রেসটাকে প্রথমে ড্রপ ডাউন করব। এরপর আমরা এখান থেকে প্রথমে প্লেটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব, একদম শুরুতে রেখে এই জায়গায় আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে। ঠিক আছে, এখানে স্টার্ট ভ্যালু রাখবো হচ্ছে 100। এরপর আমরা এখান থেকে প্লেটটাকে 1 সেকেন্ড পরে নিয়ে যাব এবং এখানে এসে আমরা এখান থেকে স্টার্টটাকে একদম 0 করে দেব, অর্থাৎ ড্রটা কমপ্লিট হবে। আমরা এখান থেকে 0 করে দেবো স্টার্টটাকে। দেন আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য এখান থেকে দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটটাকে রেখে কার্ভে চলে যাব। এখান থেকে আমরা ইজি কার্ভটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে এখন একটু প্লে করে দেখি, ব্যাকে চলে আসছি, একদম পারফেক্ট। এবং আমি চাচ্ছি এই শেপটাকে আমরা এই পাশে কপি করে এখানে আরেকটা বসাবো শেপ। তো সেক্ষেত্রে আমি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ওকে, এবং আমি চাচ্ছি দুইটা শেপ একটু পরপর ক্রিয়েট হবে, অর্থাৎ প্রথমে বাম পাশেটা ক্রিয়েট হবে তারপর এটা আসবে। তো সেক্ষেত্রে আমি উপরের শেপটাকে একটু ডান দিকে সরিয়ে দিতে পারি।
ঠিক আছে, এবং এটার পজিশনটা আমরা ঠিক এই জায়গায় বসাবো। এখন আমরা চাচ্ছি এই শেপগুলোর ভিতরে দুইটা লগো ইউজ করার জন্য। তো আমি এখানে দুইটা লগো নিয়ে আসব। প্রথম লগোটা আমরা ইউজ করব হচ্ছে এই জায়গা থেকে আসবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে একটা লগো নিয়ে আসবো। যেমন আমি প্রথমে আফটার ইফেক্টের লগোটা নিয়ে আসছি। ওকে, এটাকে আমরা ঠিক এই জায়গায় বসিয়ে দেব। ওকে, এবং পরের লগোটা আমরা ঠিক এখান থেকে নিয়ে আসবো। এখানে প্লেটটাকে রেখে প্লাসে ক্লিক করে আরেকটা লগো নিয়ে আসবো। আমরা অ্যালাইট মোশনের লগোটা নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা এই শেপের ভিতরে ঢুকিয়ে দেব, এখানে রাখবো। ঠিক আছে, এবং আমরা চাচ্ছি এখানে এই লগোগুলো আসার সময় অ্যানিমেট করে আসবে, অর্থাৎ ভিতর থেকে ছোট হয়ে থেকে বড় হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই লগোটাকে সিলেক্ট করব। এই লগোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব। এখানে আমরা স্কেল থেকে অ্যানিমেট করব। আমরা প্রথমে প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। ঠিক আছে, দেন এখান থেকে আমরা চলে যাব স্কেলে। এখান থেকে আমরা স্কেলটা প্রথমে রাখবো হচ্ছে, প্রথমে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে। এরপর স্কেলটাকে আমরা এখান থেকে একদম 0 করে দেব। ঠিক আছে, দেন আমরা চাচ্ছি অ্যানিমেশনটা হবে 20 ফ্রেম সময়ের মধ্যে, অর্থাৎ 20 ফ্রেম সময়ের মধ্যে এটা আস্তে আস্তে বড় হবে। সেক্ষেত্রে আমরা 20 ফ্রেম সামনে চলে যাব। এখানে এখন আসছি আমরা 4 সেকেন্ড 15 ফ্রেমের সময়। আমরা 5 সেকেন্ড 5 ফ্রেমের সময় চলে যাব। এই জায়গায় আমরা স্কেলটাকে বাড়িয়ে দেব। ওকে, এবং একইভাবে এটাকে স্মুথ করার জন্য আমরা দুইটা কি ফ্রেমের মাঝখানে প্লেটটাকে রেখে এখান থেকে কার্ভে চলে যাব। দেন এখান থেকে আমরা ইজি আউটটা সিলেক্ট করে দেব, এবং এখানে আমরা আরেকটু কাস্টমাইজ করে দেব। প্রথমে একটু স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে স্পিডটা কমে যাবে। এখন ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং এখানে আমরা যে অ্যানিমেশনটা করেছি, এই যেটা আসলো জুম ইন হলো, আমরা চাইলে এই ধরনের অ্যানিমেশনগুলোকে আমাদের প্রয়োজনীয় যে কমন অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি, এবং পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লিপের উপরে সেটা অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমরা প্রথমে ক্লিপটাকে সিলেক্ট করব। প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে সেভ প্রিসেটে ক্লিক করব, এবং এটাকে আমরা এখান থেকে রিনেম ইটে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে দেব। যেমন আমি এখানে লিখব হচ্ছে জুম ইন, দেন ডানে ক্লিক করব। এখন আমরা যদি সেম প্রিসেটটা এখানে আমরা অ্যালাইট মোশনে যে লগোটা রয়েছে এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে প্রিসেটে চলে যাব। এখানে আমরা এই জায়গায় আমরা যতগুলো প্রিসেট সেভ করব সবগুলো পেয়ে যাব। দেখুন এখানে চলে আসছে জুম ইনটা। ঠিক আছে, আমি যদি এখান থেকে জুম ইনটা সিলেক্ট করি, এই দেখুন এটা এখানে শো করছে। দেন অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো। এখন যদি আমি প্লে করি, অসাধারণ। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই জায়গায় একটা টেক্সট ইউজ করার জন্য আমি টেক্সটটা শুরু করব হচ্ছে ঠিক এখান থেকে। যখন লোগোগুলো আসবে, এটা আসা কমপ্লিট, এই জায়গা থেকে আমি একটা টেক্সট নিয়ে আসব। এখানে প্লেটটাকে রেখে আমি এখানে প্লাসে ক্লিক করে একটা টেক্সট ক্লিপ অ্যাড করব। এখানে টেক্সটে ক্লিক করে ভিডিও এডিটিং। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করে দেব, সাদা কালারটা দিয়ে দেব, এবং এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করে দেব। এখানে আমরা বাংলা একটা ফন্ট ইউজ করব। এখানে যে ফন্টগুলো আমরা ডাউনলোড করেছিলাম এগুলো হচ্ছে সেগুলো। আমরা এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করছি। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো। দেন এটাকে আমরা একটু বড় করে নেব, মুভ থেকে স্কেল করে নেব। ওকে, এবং পজিশনটা রাখবো হচ্ছে এই জায়গায়। এখন আমরা এই টেক্সটের মধ্যে অ্যানিমেট করব, অর্থাৎ আমরা চাচ্ছি টেক্সটটা আসার সময় অ্যানিমেট করে আসবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে ইফেক্টে চলে যাব। এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে টেক্সটের মধ্যে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। এখান থেকে আমরা টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটা সিলেক্ট করছি, এবং এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে। আমরা এই প্রিসেটগুলো ইউজ করতে পারি, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। আমি এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, দেন ট্রাই ইট ফার্স্ট, এবং এটাকে আমরা কাস্টমাইজ করব। এই শুধুমাত্র টেক্সট ট্রান্সফর্ম যে ইফেক্টটা রয়েছে, এই একটা ইফেক্ট দিয়ে আপনি এখানে শত শত ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে টেক্সটটাকে অ্যানিমেট করার জন্য প্রথমে আমরা প্লেটটাকে টেক্সট ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। দেন এখান থেকে আমরা টেক্সট ট্রান্সফর্মটাকে যদি ড্রপ ডাউন করি, এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব, এবং এগুলোর মধ্যে আমরা এখানে কি ফ্রেম অ্যাড করে করে অ্যানিমেট করতে পারবো। তো আমি এখান থেকে প্রথমে রেঞ্জটাকে ড্রপ ডাউন করব, এবং এখান থেকে আমরা স্টারটাকে সিলেক্ট করব। এখন যেহেতু টেক্সটটা আসবে, আসার সময় অ্যানিমেট করবে, আমরা স্টারটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাসে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, এবং স্টার্ট পজিশনটা এখন যেভাবে রয়েছে সেভাবেই থাকবে। দেন আমরা চাচ্ছি টেক্সটটা আসার সময় 1 সেকেন্ড সময় লাগবে। তো আমি এখান থেকে 5 সেকেন্ড 8 ফ্রেমের সময় এখন আমরা আছি। আমি এখান থেকে 6 সেকেন্ড 8 ফ্রেমের সময় চলে যাব। এই জায়গায় আমরা স্টারটাকে একদম 100 করে দেব। শুধুমাত্র আমরা এখানে কি ফ্রেম অ্যাড করে ডিউরেশনটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা ট্রান্সফর্মে চলে যাব। এটাকে ড্রপ ডাউন করে আমরা এখানে ট্রান্সফর্ম থেকে অনেক ধরনের অ্যানিমেশন করতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে প্রতিটা ক্যারেক্টার ফেডিং করে আসবে। তো আমি সেক্ষেত্রে আমি একদম নিচে এখানে আলফা থেকে
এই ভ্যালুটাকে একদম মাইনাস করে দেব, -1 করে দেব। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখুন, এই দেখুন প্রতিটা ক্যারেক্টার ফেড ইন হয়ে আসছে। এছাড়াও আমরা চাইলে এখানে প্রতিটা অক্ষরের জায়গায় ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে যদি একটু উপরে যাই, এখান থেকে আমরা কম্পোনেন্টের মধ্যে এখানে লেটার রয়েছে, আমরা এখান থেকে সিলেক্ট করে ওয়ার্ড করে দিতে পারি, তাহলে প্রতিটা ওয়ার্ড একটা একটা করে আসবে। এই দেখুন এখানে আমরা আরও অনেকগুলো অপশান রয়েছে, আমি এখানে এগুলো দেখাচ্ছি না, এগুলো নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আলোচনা করব। আমরা এখান থেকে এগুলোকে স্ট্রেচ করতে পারি, স্কেল করতে পারি, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। এই দেখুন এভাবে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আমরা এই অ্যানিমেশনটা ইউজ করলাম, দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা এখানে ক্যামেরা জুম করব। ক্যামেরা জুম করার আগে আমরা এখানে পুরো অ্যানিমেশনের ডিউরেশন থাকবে হচ্ছে 9 সেকেন্ড পর্যন্ত, এতটুকু আমরা রাখবো, ঠিক এতটুকু রাখবো। ঠিক আছে, তো আমরা সেক্ষেত্রে আমরা এই নিচের যে ক্লিপগুলো ছোট রয়েছে সেগুলোকে বড় করে দেব, এবং এখানে যে ক্যামেরা ইফেক্ট আমরা অ্যাপ্লাই করেছি সেটাও ছোট, সেটাকে আমরা 9 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেব। তো আমরা চাইলে এখানে একসাথে যদি অনেকগুলো ক্লিপকে আমরা এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই সময়টা, সেক্ষেত্রে এই কাজটা আমরা করতে পারি শর্টকাটে। আমরা এখান থেকে এখানে আমাদের যে ক্লিপগুলো দরকার, যেমন এটা, এরপরে ব্যাকগ্রাউন্ডটা, ক্যামেরাটা, ঠিক আছে, এই তিনটা ক্লিপ আমরা সিলেক্ট করবো একসাথে। এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখবো, 3টা ক্লিপ সিলেক্ট করলাম, এবং এই 3টা ক্লিপকে আমরা যতটুকু পর্যন্ত বাড়াতে চাচ্ছি প্লেটাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব। যেমন আমি এখান থেকে 9 সেকেন্ড পর্যন্ত এতটুকু বাড়াবো, এখানে রেখে আমি জাস্ট এখানে যখন আমরা 3টা ক্লিপ সিলেক্ট করব, এই জায়গায় যদি প্লেটা সেই সিলেক্ট করা ক্লিপগুলোর উপরে থাকে তাহলে একরকম আইকন আসবে, অর্থাৎ এগুলোকে আমরা চাইলে ছোট করতে পারবো। আর যদি প্লেটা এই ক্লিপগুলোর বাইরে থাকে, ডানে অথবা বামে, তাহলে সেক্ষেত্রে অন্যরকম আইকন আসবে। দেখুন এগুলোকে আমরা চাইলে এক্সটেন্ড করতে পারবো। এখন আমি যদি এটাকে প্লেটাকে এই ক্লিপগুলো উপরে নিয়ে আসি, দেখুন এখানে আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এগুলোকে স্প্লিট করতে পারবো, অর্থাৎ ছোট করতে পারবো ডান পাশ থেকে অথবা বাম পাশ থেকে। আর আমি যদি এগুলোকে বাইরে রাখি, অর্থাৎ প্লেটাকে এই ক্লিপগুলোর বাইরে রাখি, যেমন আমি এখানে রাখলাম, সেক্ষেত্রে এই আইকনগুলো হচ্ছে এরকম, আমি চাইলে এখানে এক্সটেন্ড করতে পারবো। তো আমি এগুলোকে এক্সটেন্ড করে নেব, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে এই ক্লিপগুলো এতটুকু পর্যন্ত বেড়ে যাবে। আর আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ক্লিপগুলো মুভ করবে, অর্থাৎ বাম দিক থেকে এগুলোকে মুভ করে ঠিক এই জায়গায় নিয়ে আসবে। তো আমি এগুলোকে যেহেতু মুভ করতে চাচ্ছি না, এক্সটেন্ড করতে চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে এই জায়গায় ক্লিক করব, তাহলে ক্লিপগুলো এতটুকু পর্যন্ত চলে আসছে। একইভাবে আমরা যে ক্লিপগুলো বেশি রয়েছে ডিউরেশন, সেগুলোকে ছোট করে ফেলবো। যেমন এই ক্লিপটা, এটাকে সিলেক্ট করব, এটা, এই 4টা ক্লিপকে আমরা সিলেক্ট করে কেটে ফেলবো। আমরা ঠিক এই আইকনে ক্লিক করে ডান পাশের অংশটুকু কেটে ফেলবো। এখন ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো ক্লিপ এক জায়গায় শেষ হয়েছে। এবং এখানে আমরা এখন ক্যামেরা ইফেক্টটা অ্যাপ্লাই করব। আমরা চাইলে এখানে যে ক্যামেরা ইফেক্টটা রয়েছে সেই ক্যামেরা ইফেক্টের মধ্যেই একইভাবে আমরা এখানে আবার কিফ্রেম ইউজ করে জুম ইন করতে পারি, অথবা আমরা চাইলে এখানে একটা নাল ইফেক্ট অ্যাড করতে পারি, নাল ক্যামেরা ইফেক্ট। সেটাকে আমরা ক্যামেরার যে ক্লিপটা রয়েছে এটার সাথে লিঙ্ক করে সেটাতে আমরা জুম ইন করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা নাল ইফেক্ট ইউজ করি তাহলে বুঝতে পারবেন। আমি ঠিক নাল ইফেক্ট ইউজ করব হচ্ছে এখানে, যখন আসার পরে আমরা এখানে জুম ইনটা করবো, এই জায়গা থেকে জুম ইন শুরু হবে। আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা নাল ইফেক্ট, নাল ক্লিপ ইউজ করব। মিডিয়াতে ক্লিক করে, মিডিয়া না, অবজেক্টে, এখান থেকে আমরা একটা নাল ক্লিপ নিয়ে আসবো। এই দেখুন চলে আসছে, এবং এটাকেও আমরা আমাদের যতটুকু প্রজেক্টটা রয়েছে ততটুকু পর্যন্ত রাখবো। ঠিক আছে, এবং এখানে আমরা এই যে নাল ক্লিপটা রয়েছে, এটা হচ্ছে মূলত আমরা যে কোনো ক্লিপকে এটার ভিতরে ইনক্লুড করতে পারি, এটার সাথে লিঙ্ক করতে পারি, এবং এইখানে এই ক্লিপটার মধ্যে আমরা যে এডিটটা করব সেগুলো সেই ক্লিপগুলোর উপরে অ্যাপ্লাই হবে। এখন আমরা চাইলে এখানে যে কোনো ক্লিপকে অ্যাড করতে পারি, লিঙ্ক করতে পারি, অথবা আমাদের যে ক্যামেরা ক্লিপটা রয়েছে সেই ক্যামেরা ক্লিপটাকে এখানে লিঙ্ক করতে পারি। যেমন আমি চাচ্ছি এখানে এই 2টা লগোকে, এখানে আফটার ইফেক্ট এবং অ্যালাইট মোশনে এই 2টা লগোকে আমরা নালের সাথে লিঙ্ক করব। তো আমি এখান থেকে আফটার ইফেক্টের লগোটাকে সিলেক্ট করব প্রথমে, এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব, এখানে লিঙ্কে ক্লিক করলে আমরা এখান থেকে রাইট ফার্স্টে ক্লিক করে এখান থেকে আমরা নাল ক্লিপটাকে সিলেক্ট করে দেব। দেন আমরা এখান থেকে একইভাবে অ্যালাইট মোশনের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে নাল ক্লিপটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখন আমরা এই নাল ক্লিপটার মধ্যে যে কাজটাই করব সেটাই 2টা ইফেক্টে 2টা লগোর মধ্যে কাজ করবে। যেমন আমি নাল ক্লিপটা সিলেক্ট করলাম, এখান থেকে মুভে চলে যাব, এখান থেকে যদি আমি এটাকে মুভ করি বা স্কেল করি, যেটাই করি না কেন, এই 2টা ক্লিপের মধ্যে একসাথে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো ক্লিপকে নালের সাথে লিঙ্ক করতে পারি, এবং আনলিঙ্ক করার জন্য একইভাবে আমরা এখান থেকে ক্লিক করে আবার আনলিঙ্ক করে দিতে পারি, এখান থেকে নানে ক্লিক করে। ঠিক আছে, আচ্ছা
অথবা আমরা এখানে যে ক্যামেরা ইফেক্টটা অ্যাপ্লাই করেছি সেই ক্যামেরা ইফেক্টটাকে নালের সাথে লিঙ্ক করতে পারি। সেজন্য একইভাবে আমরা ক্যামেরাটাকে সিলেক্ট করে এখান থেকে লিঙ্কে ক্লিক করে নালের সাথে লিঙ্ক করে দেব। ঠিক আছে, এখন আমরা এই নাল ক্লিপের মধ্যে 3D অ্যানিমেশনটা করতে পারি, যেহেতু আমরা এটাকে ক্যামেরার সাথে লিঙ্ক করে দিয়েছি। আমি এখান থেকে নালটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে মুভে চলে যাব। এই জায়গা থেকে যদি আমি এটাকে মুভ করি, দেখুন এই দেখুন ক্যামেরাটা এখানে লিঙ্ক হয়ে গেছে। আমরা এখান থেকে এভাবে মুভ করতে পারি। তো আমি এখান থেকে জাস্ট একটু জুমিং করব। আমি প্রথমে প্লেটাকে নাল ক্লিপে শুধু রাখবো, এখান থেকে জুমিংটা শুরু হবে। আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, দেন আস্তে আস্তে জুমিং হবে। আমরা এখান থেকে এতটুকু সময়ের মধ্যে জুমিংটা করব। ঠিক আছে, এখানে প্লেটটাকে রেখে জেড পজিশন থেকে একটু জুমিং করে নেব। এরপর আমরা এখান থেকে একইভাবে এটাকে একটু স্মুথ করে নেব। ওকে, আমি যদি একটু প্লে করি, ওকে একদম পারফেক্ট। তো আশা করি আমরা অ্যালাইট মোশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা টুল আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি, এবং এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমরা এখানে একদম বেসিক যে বিষয়গুলো, অর্থাৎ অ্যালাইট মোশনের আপনার বেসিক যে কনসেপ্টটা সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। সেজন্য আমরা বেসিক বিষয়গুলোর উপরে বেশি জোর দিয়েছি এবং 3D ক্যামেরা মুভমেন্টটা কীভাবে করবেন সেটার উপর জোর দিয়েছি। এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এবং এখানে আমরা অনেকগুলো প্রিমিয়াম ফিচার ব্যবহার করেছি, যেগুলো প্রো ফিচার, এবং সেগুলো আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু লিমিটেশন রয়েছে, এবং এইগুলো আমরা এক্সপোর্ট করার জন্য, এই ফিচারগুলো ব্যবহার করলে এক্সপোর্ট করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে অ্যাড দেখতে হবে। আমি যদি এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করি তাহলে ভিডিওটা প্রথমে অ্যাড দেখাবে, তারপর ভিডিওটা এক্সপোর্ট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অ্যালাইট মোশনের মধ্যে 3D ক্যামেরা অ্যানিমেশন করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।